আপনি কি ভার্জিন নাকি না? আপনি এসব কি কথা বলতেছেন? আর আজকে ফুলশয্যার রাতে আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি যেটা জিজ্ঞেস করেছি শুধু আপনি তার উত্তর দেবেন। আর এত কথা বলতে বলেছি আপনাকে? আমি বুঝতেছি না আপনি আমাকে রাগ দেখাচ্ছেন কেন। আমি শুধু বলতেছি আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন আমাকে এসব। আমি বলেছি তুমি কি ভার্জিন নাকি না, তার উত্তর আমাকে এখনই তুমি দাওনি। না, আমি ভার্জিন না। আমি এর আগে আমার শরীরে সবচেয়ে বড় সম্পদ বিক্রি করে দিয়েছি। এবার আপনি খুশি হয়েছেন? আপনি আমাকে বিয়ের আগে এই কথাটা বলেননি কিসের জন্য? আজকের পর থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কালকে সকালে আপনাকে আপনার বাবার বাসায় পাঠিয়ে দেব। আপনি যেভাবে বলছেন বিয়ের আগে মনে হয় আমাদের কখনো দেখা হয়েছে। শুধু ফোনে দু একদিন কথা হয়েছে। আর বিয়ের দিন আমি আপনাকে প্রথম দেখেছি, আর আপনি আমাকে প্রথম দেখেছেন। আপনার সাথে আমি ভালো মতো কথা বলার সুযোগ পাইনি। আমি চেয়েছিলাম আপনার সাথে সব শেয়ার করতে, কিন্তু আমি তো সেই সময়টা পাইনি। কিন্তু আমি তো কিছু করতে পারবো না। আপনাকে বলেছিলাম আমি আপনাকে কালকে আপনার বাবার বাসায় পাঠিয়ে দেব। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বিয়ে নামে মিথ্যা একটা যে সম্পর্ক হলো, আজকে সেটা আমি কয়েকদিনের মধ্যে শেষ করে দেব। আর আপনার যে দেনমোহর আছে সেটা আপনাকে পরিশোধ করে দেব। প্লিজ, আপনি এরকম কোনো কিছু করবেন না। আপনার হাতে পায়ে পড়ি। সমাজের কলঙ্ক হয়ে যাব আমি। আমার বাবা মা সমাজে মুখ দেখাতে পারবে না। প্লিজ, আপনি এরকম কিছু করবেন না। আমার এখানে কোনো কিছু করার নেই। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। আর আমি যেহেতু ছেলেটা এখনো ভার্জিন, আমি কোনো মেয়ের দিকে তাকাইনি, তাহলে আমি কেন একটা নোংরামের সাথে সংসার করব সারা জীবন? ঠিক বলেছেন আপনি। আমি একটা নোংরা মেয়ে। প্লিজ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার বাসার গোলাম হয়ে থাকবো, আপনার বাসার কাজের মেয়ে হয়ে থাকবো, কিন্তু আপনি আমাকে আমার বাবার বাসায় পাঠাবেন না। আমাকে আপনাকে হাত জোর করে বলতেছি। আমার পক্ষে সম্ভব না। আমি যেটা একবার বলেছি সেটাই করব। আর আমি যেহেতু একটা নোংরা মেয়ের সাথে থাকতে পারবো না, তাই আপনাকে কালকে আপনার বাবার বাসা যেতেই হবে। আজকে রাত অনেক গভীর হয়েছে, একটু পর ভোরের আলো চারদিকে ছড়িয়ে পড়বে। তাই এখন আপনাকে আমি বের করে দিতে পারি না। সকাল হওয়া পর্যন্ত আপনাকে এখানে রাখতে হবে আমাকে। দেখেন, আমি পরিস্থিতির শিকার ছিলাম। আমি ইচ্ছাকৃতভাবে নষ্ট হইনি। আমাকে বাধ্য করা হয়েছিল। আমি নষ্ট মেয়ে না, বিশ্বাস করেন। আমার সাথে তার অপব্যবহার করেছিল কাজের কথা বলে। তাতে আমার কি হয়েছে? আমার এখন যেটা করা উচিত আমি সেটাই করব। একটা নোংরা মেয়ের সাথে আমি কখনো সারা জীবন থাকতে পারবো না। আর আপনার সাথে আমার পরিচয় শুধু দু একদিন আগের, আর বিয়ে হলো আজকে জাস্ট। আর আমি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছি। আপনি একটা নোংরা মেয়ে, তাহলে আমি আপনার সাথে কেন থাকবো বলেন? আমি যদি একটা খারাপ ছেলে হতাম তাহলে আপনি কি আমার সাথে থাকতেন? হয়তো থাকতাম, মেনে নিতাম, কারণ আমরা মেয়ে মানুষ। আমরা সবকিছু মানিয়ে নিতে পারি। আর আমি পরিস্থিতির শিকার হয়ে নিজের দেহ বিলিয়ে দিতে বাধ্য হয়েছি। আমি ইচ্ছাকৃতভাবে আমার শরীর সম্পদ বিক্রি করিনি। আপনি প্লিজ আমাকে বিশ্বাস করেন। আমাকে প্লিজ আপনি তাড়িয়ে দেবেন না। আমি কোনো কথা শুনতে চাই না। আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো আমার বাসায় থাকবো। আপনার সাথে আমার কোনো পরিচয় ছিল না, কোনো কিছু ছিল না। আপনি ভাববেন এটা একটা রাতের স্বপ্ন ছিল, আর আপনি সকালে আপনার বাসায় চলে যাবেন। আমি চাই না এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করতে। আমি আপনার পায়ে ধরে বলতেছি, প্লিজ আমাকে মাফ করে দেন। আমি আপনার বাসার কাজের মেয়ে হয়ে থাকবো, তাও আপনি আমাকে বাসায় পাঠাবেন না। তাহলে আমার বাবা মা সমাজের চোখে একজন কলঙ্কিত বাবা মা হয়ে বেঁচে থাকবে। তাই হয়তো তারা হয়তো সুইসাইড করতে পারে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কি তাতে? আপনার ফ্যামিলি আপনি বুঝবেন, আমি কেন এর মধ্যে থাকবো? আপনাকে আমি বিয়ের আগে কিন্তু বলেছিলাম যে আপনি প্রেম করেছেন কিনা বা কারোর সাথে কোনো কিছু করেছেন কিনা। আপনি তখন কি উত্তর দিয়েছিলেন আমাকে? একটু ভেবে দেখেন তো। সেদিন আমি আপনাকে মিথ্যা বলেছি, কারণ আমি আমার বাবা মায়ের বোঝা হয়ে গিয়েছিলাম। তাদের বাসায় আমাকে তারা রাখতে পারতেছিল না, কারণ সমাজের সবাই তাদেরকে কটু কথা শোনাচ্ছিল। তার জন্য আমি বাধ্য হয়েছি আপনাকে মিথ্যা কথা বলতে। সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনার জীবনে কি হয়েছে না হয়েছে, আমি আমার যে দায়িত্ব সেটা পালন করব এখন। কারণ আমি কোনো নোংরা মেয়ের সাথে ফুলসজ্জা প্লাস সারা জীবন কখনো পার করে দিতে পারবো না। আমার পক্ষে কখনোই সম্ভব না। আমি পারবো না। আপনি আমাকে মাফ করবেন। প্লিজ, আপনার যা ইচ্ছে তাই করেন। আপনি অন্য মেয়েকে বিয়ে করবেন, আমি তাও বাধা দিব না আপনাকে। প্লিজ, আমি শুধু এই বাসায় কাজ করে তিন বেলা তিন মুঠো খাবার চাই আপনার কাছ থেকে।
তাছাড়া আর কিছু চাই না। আমার মাথা খারাপ করাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আর মাথা গরম হলে কিন্তু কি করব নিজেও জানি না। তাই আপনি আপনার মতো এখন নিচে শুয়ে পড়েন, আমার কাছে আসার চেষ্টা করবেন না। আর কথা হলো, কাল সকালে উঠে যেন আপনার মুখ আমি না দেখি। কথাটা বলে আজকে সদ্য বিবাহিত আমার স্বামী বিছানায় শুয়ে পড়লেন, আর আমার দিকে ফিরেও তাকালেন না। আমি কান্না করতে লাগলাম। কান্না করা ছাড়া আমি এখন কি করতে পারি? কারণ ভাগ্যের নির্মম পরিহাস আমাকে মেনে নিতেই হবে। আমি কোনো ভুল কাজ করিনি সেদিন। আমি বাধ্য হয়েছিলাম, আমি অসহায় ছিলাম। পরিস্থিতির শিকার হয়ে আমি নিজের ইজ্জত রক্ষা করতে পারিনি। আমি সেদিন নিরুপায় ছিলাম। আমি জানি আমার সাথে এমনটাই হবে, কারণ একটা নষ্ট বা নোংরা মেয়েকে কেউ তার জীবন সঙ্গী করে নিতে পারে না। কিন্তু সমাজে অহরহ এরকম আছে যে একটা নোংরা ছেলেকে একটা মেয়ে ভালো করতে পারে। তাহলে একটা ছেলে কেন একটা নষ্ট মেয়েকে ভালো করতে পারে না? ছেলেরা সব নোংরামি করলে সব কিছু ঠিক হয়ে যায়, কিন্তু মেয়েরা একটু নোংরামি করলে এটা মেনে নেওয়া যায় না। এটাই বর্তমান সমাজের ব্যবস্থা। কোনো আওয়াজ করতে পারলাম না, কারণ আওয়াজ করার মতো কোনো শক্তি আমার কাছে নেই। তাই চুপচাপ নিচে শুয়ে পড়লাম। আমার এখন কোনো কিছু বলার রাস্তা নেই। এখন কি হবে? তিনি তো তার মনের ভাব প্রকাশ করিয়েই দিলেন, আর এটাই স্বাভাবিক। তিনি তার মতামত প্রকাশ করতেই পারে। আমি যেমন আমার ব্যক্তি স্বাধীনতা চেয়েছিলাম, আর তখন আমি সমাজের নোংরা মানুষের সাথে মিশেছিলাম, নিজের জীবনটা নষ্ট করে দিয়েছি। আর এখন আমি কিভাবে একটা ভালো মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে আশা করি? বর্তমান সমাজে এমন হয়ে গেছে যে কেউ কাউকে ভালো মতো থাকতে দেয় না। আর মেয়ে মানুষকে একটু চলাফেরা করতে দেখলে মনে হচ্ছে যে 1000 ছেলের চোখ তার উপরে পড়ে। আমি পর্দা করতাম, সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আমি যখন প্রথম কলেজে উঠেছি, তখন বান্ধবীদের চলাফেরা, তাদের আচার আচরণ, তারপর মেলামেশা, এসব করতে করতে যে আমি কখন কোন দিকে চলে গেছি নিজেও জানি না। কিন্তু যখন আমার সর্বনাশ হয়ে গেল, তখন বুঝতে পারলাম যে সবাই আসলে স্বার্থের জন্য কাছে আসে। কেউ কারো উপকার করার জন্য কাছে আসে না। স্বার্থ হাসিল হলে সে চলে যায়। যেমন ভ্রমর মধু পাওয়ার পর ফুলকে পরিত্যাগ করে, সেরকম ছেলে মানুষও আছে যে আমার মধু পান করে আমাকে ফুলের ন্যায় ছেড়ে দিয়ে চলে গেল। আর এখন আমি একটা সুপ্ত ফুল। আমার ভেতরে নাই কোনো রূপ, না কোনো রস, না কোনো গন্ধ। আমি শুকনো ফুলের মতো এখন চারদিকে শুধু উড়ে উড়ে যাই বাতাসের মাধ্যমে। কেউ আমাকে স্থান দেয় না, কেউ একটু হাতে তুলে নিয়ে আদর করে দেয় না। সবাই শুধু কথা শোনাতেই বা হাত থেকে ছুঁড়ে ফেলে দিতে পারলেই বেঁচে যায়। তোকে কতদিন বলছি না তুই এভাবে নোংরা জামা কাপড় পরবি না? তো সাহস কত বড়, তুই আমার কথা না শুনে এসব পরে এসেছিস কলেজে? তাতে তোর কি হয়েছে? আমি তোর বাপের টাকায় চলি নাকি? আর তোর কথা আমাকে শুনতে হবে এরকম কোনো নিয়ম আছে নাকি এই পৃথিবীতে? দেখ, ভালো হবে না বলে দিচ্ছি। আর একবার তুই যদি মুখের উপর তর্ক করেছিস আমার, তাহলে কিন্তু তোর এখানে এমন অবস্থা করব তুই কাউকে মুখ দেখাতে পারবি না কখনো। দেখ, আমার মাথা গরম করবি না। আমি আমার মতো চলতে চাই। আমি তোর কথা শুনতে বাধ্য না, কারণ এতদিন তোর কথা শুনেছি, এখন আর শুনতে পারবো না। তোকে শুনতে হবে আমার কথা, শুনতেই হবে, এটা বাধ্যতামূলক হয়ে গিয়েছে। এখন যদি আমার কথা না শুনিস, তাহলে তোর এমন অবস্থা করব কাউকে মুখ দেখাতে পারবি না লজ্জায়। দেখ, আমি এখন এখানে থাকতে চাই না। আর তুই আমাকে এভাবে বাথরুমে নিয়ে এসেছিস কিসের জন্য? কেউ দেখে ফেললে কি ভাববে ভেবে দেখেছেন? তোমার এত বড় কলিজা কে দিল তুই আমার সাথে এভাবে তর্ক করতেছিস? তোর মতি গতি তো ভালো লাগতেছে না। তোকে সাহসটা কে দিল তার নামটা একবার বল, তাকে আমি কুত্তার মতো রাস্তায় ফেলে পিটাবো। তুই হয়েছিস বড় লোকের ছেলে, তাতে কি হয়েছে? আমি তোকে ভয় পাই নাকি? আর আমাকে কে সাপোর্ট করবে? আমি আমার মতো প্রকাশ করব। তাতে তোর কি? আমি আর তোকে ভয় পাই না। আচ্ছা তাই নাকি? তুই আমাকে ভয় পাইস না তাই না? আচ্ছা দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। তুই আমাকে ভয় পাস না। তোর তো কলিজা বড় হয়ে যাচ্ছে দিন দিন। কথাটা বলে আয়াত তার ঠোঁট দুটো আমার ঠোঁটের উপর বসিয়ে দিল। এই অত্যাচার আমাকে আর কতদিন সহ্য করতে হবে আমি বুঝতে পারতেছি না। কবে যে এই শহর থেকে চলে যাব, আর কবে যে আমার গ্র্যাজুয়েশন শেষ হবে আমি বুঝতে পারতেছি না। আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেলে আমি আমার শহরে চলে যাব।
আর এই বদমাশের অত্যাচার সহ্য করতে হবে না। এই বদমাইশ আমার জীবনটা শেষ করে দিল। আজকে আমার ঠোঁটের 12টা বাজিয়ে ছাড়বে, আবার রক্ত বের করেই ছাড়বে। আমি শক্তি দেখাচ্ছি, কিন্তু লাভ হবে না, কারণ এটা আজকের অত্যাচার না, এটা বিগত 1 বছর ধরে চলছে। কারণ আমাকে যেদিন থেকে এই পাগলটা দেখেছে, সেদিন থেকে আমার ঠোঁটের 12টা বাজা শুরু হয়ে গেছে। সেদিন থেকে তার অত্যাচার আমাকে অতিষ্ঠ করে তুলেছে। আয়াতের সব থেকে বাজে অভ্যাস, আমি তার কথা না শুনলে সে আমার ঠোঁট থেকে রক্ত বের করে ছাড়বে, তার আগে ছেড়ে দিবে না। আয়াত ছেলেটা মোটেও খারাপ না, শুধু একটাই বদ অভ্যাস, সে শুধু আমার 12টা বাজিয়ে ছাড়ে আর অন্য কোনো মেয়ের দিকে তাকায় না। কিন্তু সে নাকি আমাকে ভালোবাসে, কিন্তু আমার মনে তার জন্য কোনো ভালোবাসার জন্ম হয়নি এখন পর্যন্ত, আর হবেও না, কারণ আমি চাই না এইরকম একজন নষ্ট ছেলের সাথে সম্পর্কে যেতে। আর আমার পরিবার কখনোই মেনে নেবে না আমাকে। তাহলে আর আয়াত হচ্ছে এমন একটা ছেলে যাকে এই পুরো কলেজের সবাই ভয় পায়। তার কিছু বন্ধু আছে, সবাই এই এলাকার ছেলে, যার কারণে তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস পায় না। হঠাৎ আমার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে আয়াত আমার চোখের দিকে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল, আর আমাকে তার চোখের ভাষায় বলে দিচ্ছে যদি আর আমি এরকম কোনো কিছু করি তাহলে আমার অবস্থাও করুণ করে ছেড়ে দিবে। সেটাই বোঝাতে চাচ্ছেন, কারণ সে আমাকে হুমকি দেয় আমি যখন অতিষ্ঠ হয়ে তাকে রাগ দেখাই, আর সে আমার ঠোঁটের 12টা বাজাবে, যাতে করে আমি কয়েকটা দিন কলেজ আসতে না পারি, তার সাথে ঘোরাঘুরি করি, এটাই তার মতলব। আমি বুঝি না আয়াত আমার সাথে এরকম কেন করে, এটা করে সে কি পায় আমার সাথে। আমি বাধ্য হয়েছি, এখন আমি অভ্যস্ত হয়ে গিয়েছি তার এসব ব্যবহার দেখে, বা তার এসব ব্যবহারের শিকার হয়ে। কি রে জমিদারের বাচ্চা, এখানে সারাদিন শুয়ে থাকবি নাকি চলে যাবি এই বাসা থেকে? সকাল কিন্তু হয়ে গিয়েছে, তুই এখনো এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? শুয়েছিলাম, হঠাৎ তীব্র কণ্ঠে ঝাঁঝালো আওয়াজ সহকারে আমার কানে বেজে উঠল কথাটা। শুনে আর শুয়ে থাকতে পারলাম না, আর নিদ্রা আমার চোখ থেকে পালিয়ে চলে গেল। আমি হঠাৎ করে এত প্রকট আওয়াজ পেয়ে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে বিছানার সাথে বাড়ি খেলাম। মাথা ফেটে যাওয়া অবস্থা, এমন ব্যথা করতেছে, কিন্তু তাও সেদিকে লক্ষ্য না করে তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে পড়লাম। সামনে তাকিয়ে দেখি গতকাল যার সাথে আমার বিয়ে হয়ে গেছে, সেই মানুষটা কিরকম একটা মুড নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। মনে হচ্ছে যে এক্ষুনি আমাকে ছুঁড়ে ফেলে দিবে। তুই কোন জমিদারের বাচ্চা শুনি? তোকে আমি গতকাল রাতে কি বলেছি, আর তুই এখনো আমার রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছিস কিছুর জন্য? আমি তার কথার কি উত্তর দেব ভেবে পাচ্ছি না, কারণ আমার এখন কোনো উপায় নেই। এখন যদি তিনি আমাকে লাথি দেয়, তারপর আমি তার পাল্টা জবাব দিতে পারবো না। আর তিনি যদি চায় আমাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে, আমি কিছুই বলতে পারবো না। আমার বলার কোনো সামর্থ্য নেই, আমার কোনো কিছু বলার নেই, কারণ আমি কি নিয়ে শক্তি দেখাবো? কথা কানে যাচ্ছে না তোকে কি বলতেছি? আর তুই এখনো দাঁড়িয়ে আছিস কিসের জন্য? ভালো মানুষের বাচ্চা নাকি তুই? কোন নোংরা মানুষের বাচ্চা? আমার কথা কানে ধরছিস না কিসের জন্য? তুই এখান থেকে যাবি? প্লিজ আমাকে কয়েকদিন সময় দিবেন। আপনি আপনার হাতে পায়ে ধরি, আমি পরে বলতেছি। তারপরেও আপনি আমাকে কিছুদিন সময় দেন, আর আমাকে এইভাবে যদি তাড়িয়ে দেন, তাহলে আমি লজ্জায় সমাজের কাছে থাকতে পারবো না। সেটা একান্তই তোর ব্যাপার, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু এখন তোকে এখান থেকে চলে যেতে হবে, এটা হচ্ছে বড় কথা। না হলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হচ্ছে বলে দিচ্ছি। তাই ভালোই ভালোই আমার বাসা থেকে বেরিয়ে যা তুই। বিশ্বাস করেন, আমি নষ্ট মেয়ে হতে পারি, কিন্তু আমার মনে এখন নষ্টামি নেই। আমি সত্যি বলতেছি, আমি কয়েকদিন সময় দেন, আমাকে কয়েকদিন সময় দেন, আমি বেরিয়ে যাব। আপনাকে ডিস্টার্ব করব না, শুধু কাজের মেয়ে হয়ে কয়েকটা দিন থাকবো, তারপর চলে যাব। হয়েছে, তোর কথা আমার সহ্য হচ্ছে না। তুই এখন আমার 2 চোখের সামনে থেকে চলে যা, যেখানে যেতে ইচ্ছে করে সেখানে যা, কিন্তু আমার চোখের সামনে আসবি না ভুল করেও। আর অধিকার দেখানোর কথা তো মাথায় যেন তোর না আসে, তাহলে কিন্তু তোকে এত অত্যাচার করব তুই বিশ্বাস করতে পারবি না। আচ্ছা, আমি আপনার 2 চোখের সামনে আর কখনো আসবো না। আমি চলে যাচ্ছি এখান থেকে, কিন্তু প্লিজ আপনি আমাকে বাসা থেকে তাড়িয়ে দেবেন না, তাহলে আমি মরে যাব। আমার বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না এই সমাজে। সবাই আমাকে কটু কথা শোনাবে। সেটা নোংরামি কাজ করার আগে একবার ভাবিসনি? যদি তোর জন্য তোর বাবা মায়ের আত্মসম্মানবোধ চলে যায় সমাজে থেকে,
তোর জন্য তোর বাবা মাকে সবাই আঙুল তুলে কথা বলে, তখন এই কথাগুলো তোর মাথায় আসেনি? আমি গতকাল রাতে আপনাকে বলেছি আমি পরিস্থিতির শিকার হয়েও ওরকম করতে বাধ্য হয়েছি। কেউ সুস্থ মস্তিষ্কে নিজের ইজ্জত বিক্রি করেন না। এটা হয়তো আপনারা পুরুষ মানুষ বুঝবেন না। আমার বুঝে শুনে কোনো কাজ নেই। তুই একটা নষ্টামি, তোকে আমি দেখতে চাই না। তুই আমার রুমে আসবি না, তোর মতো নোংরামি আমার রুমে যেন না আসে। আচ্ছা আমি তাহলে বেরিয়ে যাচ্ছি। আমি আপনার চোখের সামনে কখনোই আসবো না। কিন্তু আপনার বাবা মাকে আমি কি বলবো? আমাকে শুধু এইটুকু একটু বুঝিয়ে দেন। আমার মাথায় কিছুই আসছে না। আমার বাবা মার সামনে একদম লক্ষ্মী বউয়ের মতো থাকবি, কিন্তু আমার সামনে কখনো আসবি না, বুঝছিস? আর বাবা মাকে একটু যদি বুঝতে দিয়েছিস যে আমি তোকে মেনে নেইনি, তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে। আচ্ছা আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমি এর থেকে অতিরিক্ত কোনো কাজ করব না। আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবে। তাও প্লিজ আপনি আমাকে কয়েকদিন এখানে থাকতে দেন। আচ্ছা সমস্যা নাই, এখন যা, বাইরে গিয়ে যা ইচ্ছা তাই কর। আর কোনো কথা বলবি না এখানে, আমার চোখের সামনে আসবি না। যত পারবি আমার থেকে দূরে থাকবি, তোর জন্য মঙ্গলজনক হবে। আচ্ছা আমি তাহলে গেলাম। আর আপনার চোখের সামনে কম আসবো, যদি পারি আসবো না। যদি আপনার আম্মু আমাকে আপনার কাছে পাঠিয়ে দেয় তাহলে প্লিজ আপনি একটু বুঝে নিয়েন আমি কোনো কাজের জন্য আপনার কাছে এসেছি। তোকে কোনো জ্ঞান দিতে হবে না, তুই এখন এখান থেকে চলে যেতে পারিস। না হলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে। রাগ ওঠার আগে তুই আমার দু চোখের সামনে থেকে চলে যা। সেখানে আর এক মুহূর্ত থাকলাম না। থেকে কি লাভ, যেখানে আমার মূল্য নেই আর মূল্য থাকবেই বা কিভাবে? আমি তো মনে রাখার মতো কোনো কাজ করিনি। আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি। একজন স্বামীর কাছে একজন স্ত্রী হিসাবে আমি আমার ইজ্জত রক্ষা করতে পারিনি। আমি নষ্ট, আমার দ্বারা কোনো কিছু সম্ভব না। আমি কিভাবে একজন স্বামীর হক আদায় করতে হয় সেটা জানি না। তাহলে আমি কিভাবে ওনার সামনে দাঁড়িয়ে থাকবো? আমি তো সবকিছু ওনার কাছে স্বীকার করে ফেলেছি। তার মানে উনি আমাকে কখনোই মেনে নেবে না। আর জোর করে সবকিছু হয় না। আর কয়েকদিন এখানে যেহেতু থাকার জন্য জায়গা পেয়েছি, এর মাঝে যে কোনো একটা জায়গায় কাজের জোগাড় করতে হবে তাড়াতাড়ি, যেন আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি। আর কাজ করে যেন আমি আমার জীবিকা নির্বাহ করতে পারি। যে পাপ করেছি তার জন্য তো ক্ষমা পেতেই হবে আমাকে। আর ক্ষমা পেতে হলে আমাকে বেঁচে থাকতে হবে, ইবাদত করতে হবে। না হলে তো যদি এখন আমি রাগের বশে আত্মহত্যা করি তাহলে তো কোনো ফায়দা আসবে না আমার জীবন। আমি আগে থেকেই জানতাম এরকম একটা দিন আসবে। সেটা আমার জন্য কখনোই মঙ্গলজনক হবে না। আমার জন্য কষ্ট ছাড়া সেদিন আর কিছু নিয়ে আসবে না। আর আজ সেই দিনের সম্মুখীন। এখন আমি এই দিনগুলোকে কিভাবে পার করব ভেবে পাচ্ছি না। কিন্তু যে কোনো উপায়ে পার করতেই হবে। আমার পাশে কেউ থাকবে না, সেটা আমি ভালো করেই জানি। ভেবেছিলাম বিয়ের পর স্বামীর কাছে সবকিছু লুকিয়ে রাখবো, কিন্তু আমি কেন যেন পারলাম না। আমার পক্ষে কেন এটা সম্ভব হলো না আমি নিজেও জানি না। তারপর রুম থেকে বেরিয়ে সোজা নিচে চলে আসলাম। নিচে এসে দেখি কোনো মানুষ নেই। আমি তো পুরা অবাক হয়ে গেলাম। এত সকালে ঘুম ভেঙে গিয়েছে আমার। এই বাড়ির কেউ এখনো পর্যন্ত ওঠেনি নাকি আমি দেরিতে উঠে ফেলেছি? আর যার ফলে সবাই কাজে চলে গিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে ভোর 6টা বাজে। বুঝতেছি না তাহলে আমাকে তো উনি ডেকে তুললেন এত সকালে? ব্যাপার কি? ইঁদুর, ছাগল, কুত্তা, ভেড়া, মহিষ কোথাকার আমার স্বাদের ঘুমটা নষ্ট করে দিল। আমি কত শান্তিতে ঘুমাচ্ছিলাম, আর ইঁদুরটার জন্য আমার ঘুম চলে গেল। এত জোরে চিল্লাচিল্লি করতেছিল মাথার উপর যে ঘুমটাই চলে গেল আমার। এই দূরটার জন্য আমি একটু শান্তি মতো এখানে থাকতে পারবো না। ভাবলাম যে বিয়ের পর কিছুদিন অন্তত নিজের সমাজের লোকের কাছ থেকে দূরে থাকবো আর নিজের কর্ম দিয়ে সবার মন জয় করব। সেটা আর হলো না। কিন্তু ইঁদুরটার কাছে সবকিছু শেয়ার করে ফেলেছি, আর রক্ষা নেই। এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে কয়েকদিনের মধ্যে। জানি না জীবনে কি আছে, যেটা হবে সেটা দেখা যাবে। পরিস্থিতির শিকার হতে হবে আমাকে আবারও। যেখানে আমার জন্মদাতা পিতার জন্মদাত্রী মা আমাকে মেনে নিচ্ছে না, সেখানে একটা পরপুরুষ কেন আমাকে মেনে নিবে? আমার তো এটাই মাথায় আসতেছে না। আমি কেন যে বিয়েটা করলাম? আমার বিয়েটা করা উচিত হয়নি। তার আগে বাসা থেকে সরে যাওয়া ভালো ছিল। এখন অন্যটা মানুষের জীবন নষ্ট করলাম আমি। এই জায়গায় এভাবে দাঁড়িয়ে না থেকে একটু হালকা মুখে পানি দিয়ে ফ্রেশ। এখানে আমার জন্মদাতা পিতার জন্মদাত্রী মা আমাকে মেনে নিচ্ছে না, সেখানে একটা পরপুরুষ কেন আমাকে মেনে নিবে? আমার তো এটাই মাথায় আসতেছে না। আমি কেন যে বিয়েটা করলাম?
আমার বিয়েটা করা উচিত হয়নি। তার আগে বাসা থেকে সরে যাওয়া ভালো ছিল। এখন অন্যটা মানুষের জীবন নষ্ট করলাম আমি। এই জায়গায় এভাবে দাঁড়িয়ে না থেকে একটু হালকা মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নে। এভাবে এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? কিছুক্ষণ পর কেউ চলে আসতে পারে এখানে। এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমার ঠোঁটের 12টা বাজিয়ে দিয়েছিস, এখন বলতেছিস যে এভাবে এখানে দাঁড়িয়ে আছি কিসের জন্য? আমার ঠোঁট এখন ব্যথা করতেছে। কুত্তা, তোকে তো আমি। যা বলার বাইরে গিয়ে বলিস, আর এখানে একটা কথা হবে না। এখন আমি এখানে কোনো কথা বলতে চাই না। তুই এখন চুপচাপ তাড়াতাড়ি আমার সাথে আয়। আমি এখানে থাকতে পারবো না, বাইরে যেতে হবে। কেউ যে কোনো সময় চলে আসতে পারে এখানে। তাতে আমার কি? আমার তো কোনো সমস্যা নেই, তোর সমস্যা। তুই তো আমাকে জোর জবরদস্তি করে এখানে নিয়ে এসেছিস। কেউ দেখে ফেলে তাতে কি? আমার তো মান সম্মান বলতেই কলেজে কিছু নেই, কারণ সবাই আমাকে জানে যে তুই আমার সাথে কি করেছিস। তাতে আমার কি হয়েছে? কে কি জানে কে কি জানে না সেটা জেনে আমার লাভ কি? আমি কি করতেছি এখন তোর সাথে সেটা তো তুই জানলে তাতেই চলবে, আর কাউকে জানতে হবে না। আর কেউ যদি জানে তাতে আমার কোনো সমস্যা নেই। আমি ভালো করে জানি তোর এখানে কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা ভেবে রাখিস, তুই যতই আমাকে অত্যাচার করিস না কেন, যতই আমাকে কিস করিস না কেন, কখনো তুই আমাকে পাবি না বা আমার মনটাকে জয় করতে পারবি না। যতদিন পারিস জোর জবরদস্তি করে যেটা করার ইচ্ছা করতে থাক। সেটা দেখা যাবে জয় করতে পারি কি না। একদিন দেখবি যে তুই আমাকে ছাড়া থাকতে পারবি না। একদিন আমাকে না দেখে তুই ছটফট করবি, কথাটা মাথায় রাখিস। হয়তো এখন তোর বাসায় আছি, কদর করতেছিস না। যখন দূরে চলে যাব তখন আমাকে কোথাও খুঁজে পাবি না। তখন দেখবি মায়া কাকে বলে। তাহলে তুই আমার থেকে দূরে চলে যাচ্ছিস না কিসের জন্য? তুই কেন এখানে এখনো পড়ে আছিস? তুই চলে যা। আমি চাই তুই আমার থেকে দূরে যা, আর আমি শান্তিতে বাঁচতে পারবো তাহলে। কিসের জন্য আমি দূরে চলে যাব? আমার কোনো কারণ আছে যে আমি তোর থেকে দূরে চলে যাব? তোকে না দেখলে আমি থাকতে পারি না, তাহলে তোকে ছেড়ে আমি দূরে কেমনে থাকবো? হা, মুখ দিয়ে বলা যতটা সহজ, কাজে দেখিয়ে দেওয়ার কিন্তু তার থেকেও বেশি কঠিন। আর আমি কখনো তোকে আমার মন দেব না, সেটা তোকে আমি আগে থেকেই বলে এসেছি। তুই কেন আমার পিছনে পড়ে আছিস আমি জানি না। তুই আমাকে ছেড়ে দে, তাহলে ভালো থাকতে পারবি। কি এখন আমি খারাপ আছি? এখন তো বিন্দাস লাইফ পার করতেছি তোর সাথে। আর তোর সাথে প্রতিটা মুহূর্ত আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। আর কত স্মরণীয় দিন আসবে আমাদের জীবনে তুই দেখতে থাক। আর আমি সারা জীবন তোর জীবনটা জ্বালিয়ে পুরো সারকার করে দেবো, তুই শুধু দেখতে থাক। কথাটা বলে আয়াত বাইরে বেরিয়ে আসলো, আর আমি তার পিছনে পিছনে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখি কয়েকটা ছেলে বাহিরে দাঁড়িয়ে আছে। হয়তো আয়াত এগুলোকে গার্ড রেখে দিয়েছিল। কিন্তু আমরা যে এখান থেকে বেরিয়ে কলেজের গেটের সামনে আসলাম, সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো এরকমটা আশা করেনি। আমি এখন আয়াতের সাথে আছি, কারণ আমার বান্ধবীগুলোকে আমি বলেছি আয়াত আর আমাকে ফোনও করবে না। আমি তাকে সেইভাবেই গুন্ডা দিয়ে পিটিয়েছি। কিন্তু তারা যখন আমাকে আজকে এই অবস্থায় দেখলো, সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর হঠাৎ করে আয়াত আমার হাত ধরে টানতে টানতে এক জায়গায় নিয়ে যেতে লাগলো। আর সেটা দেখে তো পুরো ক্যাম্পাসের সবাই অবাক দৃষ্টিতে আমাদের দুজনের দিকে তাকিয়ে। তারপর আমি কাউকে যখন খুঁজে পাচ্ছিলাম না, তখন ভাবতেছিলাম যে আমি কি করলাম, আজকে কেন আমার সাথে এরকম হয়? আমি কি মানুষ? আমি কি মানুষ না? আমার কি সহ্য করার ক্ষমতা সবার থেকে বেশি নাকি? আমিও তো মানুষ, আমারও তো সহ্য করার ক্ষমতা মানুষের মতোই হবে, তার থেকে তো বেশি হওয়ার কথা না? হঠাৎ করে দেখলাম যে একজন বৃদ্ধ মহিলা আমার দিকে এগিয়ে আসতেছে। আমি বুঝলাম না, আর তাকে দেখে মনে হচ্ছে তিনি এই বাড়ির যে কোনো একজন সদস্য হবে হয়তো। কিন্তু আমি কনফিউশনে পড়ে গেলাম। কথা বলে দেখি যে কেউ হতেই পারে। আরে বৌমা যে, এত সকালে তোমার ঘুম ভেঙে গেল? আমরা তো ভেবেছিলাম আজকে মনে হয় দুপুরের আগে তোমাদের ঘুম ভাঙবে না, কিন্তু আমি এটা কি দেখছি, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে? আসলে আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে আমার সাথে কথা বলতেন, তাহলে আমি আপনাকে সেই হিসেবে কথার উত্তরটা দিতে পারতাম। আপনাকে তো আমি চিনতে পারতেছি না, আমার কথাটা অন্যভাবে নিবেন না। আমি চিনি না তো, তার জন্য আপনাকে এইভাবে কথা বললাম আমি। আরে সমস্যা নেই, আমি তোমাকে পরিচয় দিচ্ছি। আগে আসো আমার সাথে, এখানে এসে বসে থাকো। আর তুমি এত সকালে ঘুম থেকে উঠলে যে?
আর আমাদের বদমাসটা কই? তাকে তো দেখতে পাচ্ছি না। তার কি এখনো ঘুম হয়নি? আপনি আপনার পরিচয়টা আগে দেন প্লিজ, না হলে আমি আপনার সাথে কোনো সম্বন্ধ নিয়ে কথা বলবো আমি ভেবে পাচ্ছি না। আপনি আগে আপনার পরিচয়টা দেন, আমি আকুতি মিনতি করতেছি আপনার কাছে, প্লিজ পরিচয়টা দেন আপনার। আমি তোমার দাদি শাশুড়ি, আর আমি তোমার বৃদ্ধ সতীন বলতে পারো। আর কি কোনো পরিচয় দেওয়া লাগবে আমার সতীনকে? না, আমি আমার যেটা জানার দরকার ছিল সেটা জেনে নিয়েছি, আর কোনো পরিচয় লাগবে না। এবার বলেন কি শুনতে চান আমার থেকে। আর কি বললেন, আর কি বললে আপনি খুশি হবেন আমি সেটাই আপনাকে শুনিয়ে দেব। আমি কোনো কিছুই শুনতে চাই না, বাট তোমাকে একটা কথা বলতে চাই। আমাদের পরিবারের মধ্যে একটু ঝামেলা চলতেছে, তার মধ্যে তোমাদের বিয়েটা হয়ে গেল। তাই হয়তো আমাদের সব মেহমান এখানে এখনো উপস্থিত হয়নি, কিন্তু তোমাদের বিয়েটা হঠাৎ হয়ে গিয়েছে কোনো আয়োজন ছাড়াই। আশা করি তুমি এতে মনোমালিন্য করবে না। সামনে আমরা ধুমধাম করে তোমাদের বিয়ের অনুষ্ঠান করব, সেই প্ল্যান চলতেছে। আপনারা শুধু স্বপ্ন দেখেন যে আমাদের বিয়ের অনুষ্ঠান হবে, এটা কখনো সম্ভব না, কারণ আপনার নাতি তো আমাকে মেনে নিচ্ছে না। কয়েকদিন পর আমাকে এখান থেকে চলে যেতে হবে, তাহলে আমাদের আবার অনুষ্ঠানের হবে। আর তাহলে আমাদের অনুষ্ঠান কবে হবে এই আশাটা অন্তত আমি দেখতেছি না এখন। কারণ যদি আমি একজন ভালো মানুষই হইতাম, আমার সতীত্ব ঠিক থাকতো, তাহলে না হয় আমি এই চিন্তা করতাম যে আমাদের বিয়ের অনুষ্ঠান হবে, ধুমধাম করে সবাই মিলে এসে আমাকে বরণ করে নিল। কিন্তু এখন আর সেই চিন্তা করতেছি না। এখন মাথায় একটাই টেনশন, আমি বাহিরে যে কোনো একটা চাকরি পেতেই হবে, তাহলে হয়তো আমি আমার জীবনটা কারো কথা না শুনে পার করতে পারবো। না হলে সবার কথা শুনতেই হবে আমাকে, সবার বোঝা হয়ে থাকবো আমি। আমি চুপ করে আছি, কোনো কথা বলতেছি না। আর এখানে থাকা যাবে না, কারণ এখানে থাকলে সবাই আসবে, নানা ধরনের কথা বলবে, আমার মন মানসিকতা একদম নষ্ট হয়ে যাবে। কারণ আমার মতো নষ্ট মেয়ের সাথে এসব মানায় না। কারণ আমি স্বপ্ন দেখতে ভুলে গিয়েছি, যেদিন আমাকে সবাই নষ্ট করে দিয়েছে, আর সেদিন থেকে আমার সামাজিক জীবন একদম ধূলিসাৎ হয়ে গিয়েছে। এখন শুধু আমি একটা চিন্তা ভাবনা করি, আমি কিভাবে আমার রিলেটেড যত আত্মীয় আছে তাদের থেকে দূরে চলে যাব। কারণ তাদের কাছে আসলেই তাদের কথা মতো শুনতেই হবে। আর যেহেতু মাহিন বলেছে যে সবার সাথে একটু ভালো ব্যবহার করতে, সবার সাথে সুন্দর ব্যবহার করতে, তাই ফর্মালিটি দেখানোর জন্য কারোর সাথে খারাপ ব্যবহার করতেছি না। কি ভাবছো? মনোযোগ দিয়ে আমি তোমার সাথে কথা বলতেছি, আর তুমি দেখছি অন্য দেশে চলে গেছো। আমার নাতির কথা ভাবতেছো নাকি? আচ্ছা, এখন তাহলে তুমি রুমে যাও। তোমাকে এখন বাইরে আসতে হবে না, আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো ক্ষণে। কোনো সমস্যা নেই তো, আমি এখানে থাকতে পারবো। আর আপনি গল্প করতে থাকেন, আমি আপনার সাথে গল্প করি। আমার ভালোই লাগবে আপনার গল্প শুনতে, আমার বেশ চমৎকার লাগতেছে। আপনি আপনার জীবনের গল্পগুলো করেন, আমি শুনি একটু। তোমাকে এখন কোনো কিছু শুনতে হবে না। তোমাকে এখন আমি যেটা বলছি সেটা শোনো। তুমি এখন রুমে চলে যাও, আমি তোমাকে একটু পর গিয়ে নিয়ে আসবো, আর তোমাকে বউ সাজে সবার সামনে উপস্থাপন করব। এখন তুমি এখানে একটুও থাকবে না, এখন তুমি রুমে যাবা। এখন আমি এই মহিলাকে কিভাবে বুঝাই আমাকে এখন রুমে যাওয়া যাবে না, কারণ আমার পারমিশন নেই, আমাকে দূরে দূরে থাকতে হবে। কিন্তু এখন তো না করতে পারতেছি না, তাহলে কেমন হয়ে যায় বিষয়টা? তাহলে সবাই আমাকে নিয়ে উল্টাপাল্টা ভাবা শুরু করে দেবে। আর আমি চাই না আমার জন্য এই বাড়িতে কেউ অশান্তির সৃষ্টি হোক। আমি যেখানেই যাই সেখানে তো শুধু অশান্তি আর অশান্তি। আজকে অন্তত এই দিনে আমি কোনো অশান্তি ঘটাতে চাই না এই বাসায়। তাই আমি আমার দাদি শাশুড়িকে দেখিয়ে দেখিয়ে রুমের কাছে চলে আসলাম। দেখলাম যে উনি আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো উপায় না পেয়ে রুমের ভেতরে প্রবেশ করে নিলাম। কি রে, তুই আবার রুমের ভিতর এসেছিস? তোকে না বলছি রুমের ভেতরে যেন আমি না দেখি, তারপরও রুমের ভিতরে কি করিস? আসলে আমি তো রুমের ভেতরে আসতে চাচ্ছিলাম না, কিন্তু আপনার দাদি আমাকে জোর করে ভেতরে পাঠিয়ে দিলেন। আমি কি করব? আমি তো ভাবলাম যে আমি একটু বাইরে থাকি, আমার বাইরে ভালো লাগতেছে। কিন্তু আপনি যে বললেন যে কেউ যেন বুঝতে না পারে, তার জন্য আমি তাকে বুঝতে না দেওয়ার জন্য রুমের ভেতরে প্রবেশ করতে বাধ্য হলাম। আর কত বাহানা দেখাবি তুই আমারে? বুঝছি। আচ্ছা যা, ঘরের একদিকে বসে থাক, আমার সামনে আসবি না।
আর পারলে বেলকনিতে গিয়ে বসে থাক, রুমের ভিতর চেষ্টা করবি না। আর যখন তোকে কেউ নিতে আসবে তখন তার সাথে চলে যাবি, ঝামেলা শেষ। আমার সাথে কোনো কথা বলার চেষ্টা করবি না। আচ্ছা, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি আর কোনো কথা বলবো না এটা নিয়ে। আপনি যা বলবেন আমি তাই করব, তাই শুনবো। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, যদি আপনি আমার প্রশ্নের উত্তরটা দিতেন। তোর সাহস তো কম না, তুই আমাকে আবার প্রশ্ন করবি? কি প্রশ্ন আছে তোর, বল, শুনতেছি। আর নেক্সট টাইম কোনো প্রশ্ন করার সাহস দেখাবি না আমাকে, তাহলে কিন্তু ভালো হবে না। আপনি এরকম কেন? আপনার এত রাগ কেন? আমি বুঝি না। আপনাকে দেখলে তো বোঝা যায় না আপনার ভেতরে এত রাগ। আপনাকে দেখে তো শান্ত শিষ্ট, অনেক ভদ্র বলে মনে হয়, কিন্তু আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আমি তো একটা মানুষ, আমার সাথে একটু ভালোভাবে কথা বলা যায় না? আমি তো একটা মানুষ, আমার সাথে একটু ভালোভাবে কথা বলা যায়, তাই না? দেখ, মাথা গরম করাইস না, একদম মেরে পুঁতে ফেলবো এখন তোকে। এখানে থাকতে দিয়েছি তার মানে এই না যে তুই আমাকে যেটা খুশি সেটা জিজ্ঞেস করতে পারবি। তাহলে কিন্তু কানের নিচে কয়েকটা যখন দেব তখন বুঝতে পারবি আমি কে। আমি ভালো করে জানি আমাদের মতো নষ্ট মেয়ে, খারাপ মেয়ে, যেটাই বলেন না কেন, সব তো আমাকে মেনে নিতে হবে মাথা পেতে। এখানে তো কোনো প্রতি উত্তর দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। আর কথা বলছি, আপনি কিন্তু ভালোভাবে কথা বলতে পারেন আমার সাথে। আমার ইচ্ছা, আমি যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলবো, তাতে তোর সমস্যা কি বুঝতেছি না তো। তুই যে আমাকে এত প্রশ্ন করতেছিস কিসের জন্য? এক লাথি দিয়ে রুম থেকে বের করে দেব, মাথা গরম করাবি না বলতেছি না? ঠিক আছে, আর কোনো জিজ্ঞেস করতেছি না। আপনি যদি আমার সাথে এরকম ব্যবহার করে ভালো থাকেন তাহলে করতে থাকেন, আমি কোনো কিছু বলবো না। আপনি যেহেতু আমাকে দয়া দেখাতেছেন, তার মানে আপনার অনুগত তোমাকেই করতে হবে। এই মেয়েকে উচিত শিক্ষা দিতে হবে, না হলে মনে হচ্ছে না কাজ হবে। কারণ এভাবে যদি তাকে আশকারা দেই তাহলে আমার মাথায় উঠবে, আমি আমার মাথায় নিতে পারবো না। কারণ এইরকম একটা নোংরা মেয়ের সাথে আমি সারা জীবন কখনো সংসার করতে পারবো না। তাকে যে কোনো প্রকারের বাসা থেকে বের করতেই হবে। এখন আছে মহা মুশকিলে, কারণ সবাই আমার বিরুদ্ধে গিয়ে আমার বিয়েটা দিয়ে দিয়েছে। আমি এই বিয়েতে রাজি ছিলাম না মোটেও। আর মেয়েটার যখন ছবি দেখেছি তখন একটু ভালো লাগছিল, তারপর 2 দিন ফোনে কথা বলেছি, ভাবলাম যে ভালোই হবে। কিন্তু যেটা শুনলাম বাসর রাতে, এই মেয়ের সাথে কখনো থাকা সম্ভব না আমার। এখন আমি বাসার মানুষের সাথে কিভাবে কথাটা শেয়ার করব? কেউ তো আমার কথা কানে নিবে না, সবাই তো আমার বিরুদ্ধে। ভেবেছিলাম যাকে বিয়ে করব তার সাথে মনের সব দুঃখ কষ্ট শেয়ার করব, তার সাথে সারাদিন হাসি কান্না সব কিছুই ভাগ করে নিয়ে সারা জীবন পার করে দেবে। কিন্তু নিয়তি আমার সাথে এমনটা বেইমানি করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি ভেবেছিলাম আমার মনের মানুষের সাথে সব কিছু ঠিকঠাক করে নেব। পরিবারের মানুষ তো আমাকে কেউ দেখতে পারে না, আমি নিজেও জানি না তারা কেন আমার সাথে এরকম ব্যবহার করে। তারা তো সবসময় আমাকে পারলেই বাসা থেকে বের করে দেয়, কিন্তু কেন যে আমি এই বাসায় থাকি, কেন যে এই বাসার মায়া কাটাতে পারি না, আমি সেটা নিজেও জানি না। ভাবলাম যে মনের মানুষ হলে তার সাথে হয়তো জীবনটা ঠিক মতো কাটাতে পারবো, কিন্তু কপাল আমার এমন খারাপ সেটা বলে বোঝাতে পারবো না কাউকে। আমি কেন বেঁচে আছি, কিসের জন্য বেঁচে আছি? আমার তো মরে যাওয়া উচিত, তাই না? আমি কেন তাহলে বেঁচে আছি পৃথিবীতে? কেন? আমার মতো নষ্ট মেয়েদের সমাজ হয়তো কেউ মেনে নেয় না, সবাই সমাজে নষ্ট হয়ে থাকে। সারা জীবন আমি তার ব্যতিক্রম হতে যাব কিসের জন্য? আমাকে তো কেউ মেনে নিবে, আমাকেও তো সারা জীবন এইভাবে চলতে হবে একাকিত্বভাবে। কিন্তু আমি কখনো নিজেই জীবন দিব না, এটা আমার অঙ্গীকার। যাকে ভালোবাসলাম সে তো আমাকে নষ্ট বানিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে। এখন নষ্ট হয়ে সারা জীবন সমাজের বুকে বেঁচে থাকতে হবে। কেউ বলবে না যে একটু বুকে আয়। যেখানে বাবা মাই আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে রাস্তায়, আমাকে বাসা থেকে বের করে দিতে পারলো বেঁচে যায়, আমাকে বাসা থেকে বের করে দিতে পারলে বেঁচে যায়, সেখানে অন্য মানুষ আমাকে কেন আপন করে নেবে? মানুষের ভাগ্যের পরিহাস যে কি রকম হয় সেটা আজকে আমি হাড়ে হাড়ে বুঝতে পারতেছি। আমার সাথে হয়তো যদি এরকমটা না হইতো, আমি তাহলে কখনোই বুঝতে পারতাম না যে সমাজে কত নিষ্ঠুরতম নিকৃষ্টতম মানুষ বসবাস করে। সমাজের মানুষগুলো যে এত নিকৃষ্ট হয় সেটা আমি এই পরিস্থিতির শিকার না হলে কখনোই বুঝতে পারতাম না। সবাই শুধু ভালো ভাববে, সবাই শুধু ভালো বলবে, কেউ খারাপকে ভালো করার চেষ্টা করবে না, চেষ্টা করেও না। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, মাহিনকে দেখে বোঝা যাচ্ছে না তার মনের ভেতর রাগ আছে। সে আমাকে বাহিরের রূপটা দেখাচ্ছে, তার মনের ভেতর যে কিছু একটা আছে সেটা আমাকে দেখাচ্ছে না। আমি বুঝতে পারতেছি, তার চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে সে আমার চোখের দিকে তাকিয়ে আমাকে রাগ দেখাতে পারছে না। তার মানে নিশ্চয়ই
এখানে যে কোনো একটা গন্ডগোল তো আছেই, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। যে কয়েকদিন আমি এখানে থাকতে পারবো, জানি না কতদিন থাকতে পারবো, কিন্তু যতদিন আমি এখানে থাকতে পারবো এর মধ্যে সবকিছু রহস্য উদ্ঘাটন করতেই হবে, কারণ এই রহস্যের মধ্যে তো আমি থাকতে পারবো না। এখানে একটা রহস্য মনে হচ্ছে, কারণ আমি তখন আমার দাদি শাশুড়ির সাথে কথা বললাম, তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম তার বেশি ভালো না, তিনি বেশি ভালো না। আমি ভালোভাবে জানি আমি একজন নষ্ট মানুষ, আর আমি নষ্ট মানুষের সাথে মেলামেশা করেছি, তাই আমি ভালোভাবেই জানি কে ভালো আর কে খারাপ। আমাকে এই রহস্যের উদ্ঘাটন করতে হবে, তার আগে আমি এই বাসা ছেড়ে যাব না, কারণ মাহিন যতই আমাকে অত্যাচার করুক না কেন, এই রহস্য উদ্ঘাটন আমাকে করতেই হবে। তারপর আমি ব্যালকনি থেকে রুমের ভেতরে প্রবেশ করলাম। রুমের ভেতরে প্রবেশ করে দেখি মাহিন রেডি হয়ে কোথায় জানি যাচ্ছে। আমি কোনো কথা বললাম না, জানি না আমাকে দেখেও না দেখার ভান করে রুম থেকে বেরিয়ে গেল। আর আমি সেখানে বেশি কথা বাড়ালাম না। মাহিন যখন রুম থেকে বেরিয়ে গেল, আমি সবকিছু ঠিকঠাক করতে লাগলাম। রুমটা কেমন জানি অগোছালো হয়ে আছে, তাই আমি সবকিছু গুছিয়ে রাখলাম। আমি রুম থেকে বেরিয়ে দেখি রুমের বাইরে বেশ কয়েকজন ভালোই গল্পগুজব করতেছে, কিন্তু অতিরিক্ত কোনো মেহমান বাসার ভেতরে চোখে পড়লো না আমার। আমি রহস্যের খোঁজ খবর করতে লাগলাম, দেখি কোথায় কি আছে। বাড়িটা একা একা ঘুরে দেখতে লাগলাম। যখন আমি পুরো বাড়িটা দেখা শেষ করলাম, এখন আমাকে ছাদে যেতে হবে। আমি যখন সামনের দিকে পা বাড়াবো, তখন পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো আর আমাকে ঝাঁঝালো কণ্ঠে শুনিয়ে দিল আমি যেন ভুল করে উপরের দিকে না যাই, কারণ উপরের দিকে গেলে নাকি আমার সর্বনাশ হয়ে যাবে। তার জন্য আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি আমার মতো বয়সী একটা মেয়ে, মনে হচ্ছে এবারের কোনো সদস্য হবে, না হলে তো এরকম করে চিল্লিয়ে এ কথা বলতে পারতো না আমার সাথে। নিশ্চয়ই বাড়ির সদস্য। কোনো আপু, কোনো সমস্যা আছে? আমার ভালো লাগতেছে না, তার জন্য আমি একটু ছাদে যেতে চাচ্ছিলাম, আপনি আমাকে মানা করলেন যে। এই, তোর সাহস তো কম না? তোকে যেটা বলছি সেটা শোন, না হলে কিন্তু ভালো হবে না। তুই এই বাসায় নতুন এসেছিস, তাই তোর সাথে ভালোভাবে কথা বলতেছি। আপু, আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন? আমি তো আপনাকে ভুল কোনো কিছু বলিনি, আর আপনি তুই তুকারি করতেছেন কেন আমার সাথে? আমি বুঝতেছি না তো। আমি তো কোনো ভুল প্রশ্ন আপনাকে করিনি। আপনি আমাকে মানা করলেন, তাই দেখে জিজ্ঞেস করলাম আমি কেন যেতে পারবো না। আপনি যদি আমাকে সত্যিটা বলেন, তাহলে তো আমি আর কখনো ভুলেও যাব না, তাই না? আপনি এভাবে কথা না বললেও পারতেন আমার সাথে। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমার এভাবে কথা বলা ঠিক হয়নি। আপনি আমাকে প্লিজ মাফ করে দিবেন। আমি রাগের মাথায় বলে ফেলেছি আপনাকে। আসলে উপরে একটা দুর্ঘটনা ঘটেছে, যার জন্য আমরা কেউ ছাদে যাই না। আর আপনি প্লিজ কখনো ভুল করে ছাদে যাবেন না। আমাকে কি সেই ঘটনাটা বলা যাবে কি? কি এমন ঘটেছিল যার জন্য কেউ যায় না উপরে, আর আমাকেও যেতে নিষেধ করতেছেন? নিশ্চয়ই তো কোনো একটা অঘটন ঘটেছে, না হলে তো এত কড়া ব্যবহার করতেন না আপনি আমার সাথে। এই বিষয়টা আমিও ঠিক ভালো মতো জানি না, বাট আমাকে নিষেধ করা হয়েছে আর আমাকে বলা হয়েছে কেউ যেন উপরে যেতে না পারে, সেজন্য লক্ষ্য রাখতে। তার জন্য আমি লক্ষ্য রাখতেছি। আর এই বিষয়টা আম্মু আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে, আমি আপনাকে বলতে পারবো না। আপনি আম্মুর কাছে শুনে নিতে পারবেন। মাহিনের বোন, তাই না? তোমাকে দেখে বোঝা যাচ্ছে। তাহলে এই ঘটনাগুলো তো মাহিন নিশ্চয়ই জানে। আমি মাহিনের থেকে শুনে নেব, সমস্যা নেই। জি, আপনি ঠিক বলেছেন মাহিন। মাহিন আমার ভাই, কিন্তু নিজের ভাই না, সৎ ভাই। আর সৎ কখনো আপন হয় না। তাই আপনি প্লিজ ন্যাকামি বন্ধ করেন। আর আপনার কোনো সমস্যা হলে আমাদের দায়ভার নিতে হবে। এটা নিতে পারবো না। তাই আমি আপনাকে উপরে যেতে নিষেধ করতেছি। আর আমি ভুল করে কখনো উপরে যাবেন না। আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আমি বুঝতেছি না তো। আমি তো কোনো ভুল করতেছি না। আপনার সাথে আমার কি সম্পর্ক আমি তো কিছু জানি না। আপনি যদি আমাকে সব খুলে বলতেন, তাহলে হয়তো আমি সবকিছু বুঝতে পারতাম। আচ্ছা, তোর সমস্যা কি বলছি না? আমার সাথে বেশি বকবক না করে তোর রুমে যা, নিজের রুমে গিয়ে শুয়ে থাক। আর তোকে যখন যেখানে যেতে বলা হবে সেখানে যাবি। সমস্যার সমাধান। আমাদের উপর কথা বলার কোনো চেষ্টা করবি না, তাহলে কিন্তু তোর এমন অবস্থা হবে তুই এই আপনার সাথে আমার কি সম্পর্ক আমি তো কিছু জানি না। আপনি যদি আমাকে সব খুলে বলতেন, তাহলে হয়তো আমি সবকিছু বুঝতে পারতাম।
আচ্ছা, তোর সমস্যা কি বলছি না? আমার সাথে বেশি বকবক না করে তোর রুমে যা, নিজের রুমে গিয়ে শুয়ে থাক। আর তোকে যখন যেখানে যেতে বলা হবে সেখানে যাবি, সমস্যার সমাধান। আমাদের উপর কথা বলার কোনো চেষ্টা করবি না, তাহলে কিন্তু তোর এমন অবস্থা হবে তুই এই বাসার কথা ভুলে যাবি। আচ্ছা আপু, আপনি যা বলবেন তাই হবে। আমি এই বিষয় নিয়ে কোনো আপনার সাথে কথা বলবো না। আমার ভুল হয়ে গিয়েছে আপনার মুখের উপর তর্ক করা। আমি যাচ্ছি এখন এখান থেকে, প্লিজ। আপনি আমার কথায় কোনো কিছু মনে করবেন না। আচ্ছা, ভালো ভদ্র মেয়ে আমার কথা মতো সব শুনে চলবি, তাহলে ভালো থাকতে পারবি। আর আমার কথা যদি না শুনেছিস তাহলে তোর কপালে দুঃখ আছে বলে দিচ্ছি, না হলে ঘাড় ধাক্কা দিয়ে তোকে বাসা থেকে বের করে দিতে দ্বিধাবোধ করব না আমরা। সেখানে আর কোনো কথা বললাম না, আমি চুপচাপ সেখান থেকে চলে আসলাম। কারণ এখানে কথা বলা বোকামি ছাড়া আর কোনো কিচ্ছু না। কারণ আমি যতই এখানে কথা বলবো তাতে আমাকে অপমান হতে হবে, আর আমি অপমান সহ্য করতে পারি না খুব ভালো করে। তাই সেখানে কোনো কথা বললাম না। কারণ অপমান সহ্য করতে করতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছে গেছি আমি, যে কে কি বললো সেটা শুনে আমার মন খারাপ হয় না। আর এমনিতেই তো আমার কিছু নেই এখানে থাকবো, তারপর আমাকে এখান থেকে বাধ্যতামূলক চলে যেতেই হবে। কিন্তু মাহিনের উপর কত ঝড় চলে যায় সেটা এখন আমি বুঝতে পারতেছি। সারাদিনে হয়তো এই বাসার মানুষ কথা শুনতে হয়, তার জীবন হয়তো অতিষ্ঠ করে দেয়। আমি রুমের ভেতর চলে আসলাম। এসে বসে বসে ভাবতে লাগলাম, আজকে একটা মানুষ কতটা অসহায় হলে এভাবে এরকম একটা বাসায় থাকতে পারে। আমি এমনিতে একটা নষ্ট মেয়ে, আমি তো ভালোভাবে জানি মানুষের কটূক্তি কতটা খারাপ লাগে নিজের মধ্যে। মানুষের কটূক্তি শোনাতে যে নিজের মনের ভেতরে কি একটা আন্দোলন সৃষ্টি হয় সেটা আমি ভালো করেই বুঝতে পারি। কারণ আমি পরিস্থিতির শিকার। আমি ভালো করে জানি মানুষের কথা কখনো সহ্য করা যায় না। এখানে প্রতিটা মানুষ মাহিনের বিপরীতে অভিযোগ দেয়। মাহিন কিভাবে ভালো থাকে এই বাসায় বুঝতে পারি না, কিভাবে সবার সাথে হাসি খুশি ভাবে চলে আমি নিজেই বুঝতে পারতেছি না। আমি যেটুকু দেখলাম তাতে মনে হয় না মাহিন এখানে সুখে শান্তিতে থাকতে পারে। আমি এখানে এত রহস্য উদ্ঘাটন করতেছি কিসের জন্য? আমাকে তো কয়েকদিন পর এখান থেকে বের করে দেওয়া হবে। তাহলে আমি কেন এরকম করতেছি? সবার সাথে সুন্দরভাবে কয়েকটা দিন ভালোভাবে কথা বলি, যেভাবে চলতে বলে তার কথা মতো চলি, দেখি কি হয়। আমি তো এখানে সর্বোচ্চ 5 থেকে 6 দিন থাকতে পারবো। তাতে মানুষের এত মায়া সৃষ্টি করে লাভ কি? আর 2-1 জন মানুষের দুশ্মন হয়ে লাভ কি? সবাই যেভাবে আমাকে ভালোবাসবে আমিও তাকে সেইভাবেই ভালোবাসা দেখিয়ে চলে যাব। যেখানে আমার সতীত্ব ঠিক নেই সেখানে তো কেউ আমাকে মেনে নিবে না। যদি এখানে কেউ শুনে নেয় যে আমি অসতী নারী, তাহলে তো সবাই আমাকে যে কি কটূক্তি করবে সেটা আমি একটু ভালোভাবে আন্দাজ করতে পারতেছি এখন। আমাকে ছেড়ে দে তুই। আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? সবাই আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। তোর মান সম্মান নাই বলে, কিন্তু আমার তো আত্মসম্মান বোধ বলে কিছু একটা আছে, তাই না? তুই আমাকে ছেড়ে দে। তাতে আমার কি হয়েছে? আমি তো কারো ধার ধারি না। এখন তোকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। আজকে আমি তোকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। আজকে আমি একটা অন্যরকম ঘটনা শুনলাম বাসার, দেখি সেটা সত্যি কিনা। তোর বাসায় আমি যাব কিসের জন্য সেটা তো বুঝতেছি না। তোর বাসায় ঘটনা ঘটেছে, তুই গিয়ে দেখবি। আমাকে নিয়ে যাচ্ছিস কেন? এর মাঝে আমি জড়াতে চাচ্ছি না। আমাকে ছেড়ে দে। আমি এখন তোর সাথে যাব না। দেখ, এমনিতেই মাথা গরম আছে, তুই এর উপর আবার কোনো কথা বলবি না। এখন আমি যেটা বলতেছি সেটা শোন। এখন আমি আমাদের বাসায় যাব, আর তুই আমার সাথে যাচ্ছিস। এখানে আর একটা বেশি কথা বললে কিন্তু তোকে তুলে নিয়ে যাব। বলতেছি না আমি যেতে পারবো না। আমার সমস্যা আছে। তুই আমাকে কেন জোর জবরদস্তি করতেছিস? কিসের জন্য? এত সমস্যা কি? আমি কেন তোর সাথে যাব তোর বাসায়? আমার গিয়ে কোনো কাজ নেই। আমি এখানে থাকবো। আমার বান্ধবীরা আমাকে ডাকতেছে। তাতে আমার কি হয়েছে? এখন তোকে আমার সাথে যেতে হবে, এটা হলো বড় কথা। আমার বাসায় একটা অঘটন ঘটেছে, আমি একা গেলে সমাধান করতে পারবো না, মাথা গরম হয়ে যাবে। তুই আমার সামনে থাকলে আমি রাগ দেখাতে পারি না, তার জন্য তোকে নিয়ে যাচ্ছি, সমাধান করতে হবে। মানে কি বলতে চাচ্ছিস? কিসের সমাধান হবে? তুই আমাকে তোর বাসায় নিয়ে যাচ্ছিস কেন? আমি কখনোই তোর বাসায় যাব না। তুই আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু আমি চিৎকার করতে বাধ্য হব। কিন্তু রাস্তার ছেলে তোকে এসেছে, উদম কেলানি কেলাবে।
পরে তোকে হসপিটালে ভর্তি করতে হবে। সেই বুকের পাটা এখনো কারো হয়নি, বুঝছিস? আমাকে পিটাবে এরকম কোন বাপের ছেলে জন্ম নেয়নি এই শহরে। এখন তুই মাথা গরম করবি না, এখন চল আমার সাথে, কোনো কথা বলবি না। এখন চুপচাপ আমার সাথে আয়, না হলে কিন্তু তুলে নিয়ে যেতে বাধ্য হব যদি চিৎকার করেছিস। বলতেছি না আমি যাব না তোর বাসায়? আমাকে জোর জবরদস্তি করতেছিস কিসের জন্য? তোর মাথা ঠিক আছে? আমি বলতেছি আমি যাব না। তোর বাসায় কি এমন ঘটেছে যার জন্য তুই আমাকে নিয়ে যাবি? আমার বড় ভাইয়া নাকি বিয়ে করে ফেলেছে, আর আমি সেটা জানি না। আর আমার পরিবার কেউ আমাকে জানায়নি। আমি বুঝতেছি না এরকমটা করলো কিসের জন্য। আর তুই তো আমার সম্পর্কে সবকিছুই জানিস। আমার বাসায় আপন কেউ নেই। আমার বাবা, সে তো সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকে। আর আমার সৎ মা, সৎ বোন আছে, আর একজন দাদি আছে। তারা তো কেউ আমাদের দেখতে পারে না। মানে তোর ফ্যামিলিতে সবাই তো সৎ, তোর বাবাটা বাদে সবাই তো সৎ। আমি বুঝতে পারতেছি না তুই এত কেয়ারলেস হোস কিভাবে। তোর ভাইয়া তোর একমাত্র আপন, তাকে তুই সময় না দিয়ে তুই আমার সাথে সারাদিন ফুষ্টি নষ্টি করিস। তোর মাথায় কি সমস্যা আছে? দেখ, এমনি মাথা গরম আছে, এর মাঝে তুই আবার আমার মাথা গরম করার কোনো চেষ্টা করিস না। কথা কম বলবি না, তাহলে কিন্তু রাগ সব তোর উপর ঝেড়ে ফেলে দেব। তখন আবার আমাকে দোষারোপ করতে পারবি না। তাই নিজের মুখটা বদ্ধ করে রাখ, তোর জন্য ভালো হবে। তারপর আমি চুপ হয়ে গেলাম, কারণ এখন আয়াতের মাথা ঠিক নেই। কখন কি করে বসে পড়ে, সব রাগ আমার উপর ঝেড়ে ফেলে দেবে, সেটা আমি ভালো করে জানি। কারণ আয়াতকে আমি ভালো করে চিনি। তারপর আয়াত তার গাড়িতে আমাকে তুলে নিল। আর কোনো কথা বললাম না। এখন যদি আমি বেশি কথা বলি তাহলে ঝামেলা আমার হবে, অন্য কারো হবে না। তাই নিজের মঙ্গলের জন্য আমি চুপচাপ হয়ে গেলাম। কারণ নিজের মঙ্গল পাগলও ভালো বোঝে। তাই আমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে কেন পাগলের মতো আচরণ করতে যাব? তাই চুপ হয়ে গেলাম। এখন আয়াত যেটা করতেছে করতে থাকুক, আমি চুপচাপ শুধু দেখে যাব। তারপর আমরা আয়াতের বাসায় চলে আসলাম। আর বাড়ি থেকে তো আমার মাথার চক্কর দেওয়া শুরু হলো। বাড়ি তো নয়, যেন রাজবাড়ি। আমি চুপচাপ আয়াতের পিছনে বাসার ভেতরে যেতে লাগলাম। বাসার দারোয়ান আয়াতকে দেখে মুচকি হাসি দিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমি অবাক হয়ে গেলাম। বাসার দারোয়ান আয়াতকে জড়িয়ে ধরেছে, তাকে হাসি মুখে বুকের সাথে নিচ্ছে। আয়াত এভাবে কেউ ব্যবহার করে? আমি আয়াতকে আজ অন্যরকম দেখতেছি। যাই হোক, তারপরও দারোয়ানের সাথে আমার পরিচয় করিয়ে দিল। আর দারোয়ানকে সে বলল আমি নাকি তার বউ। আর দারোয়ান আমাকে দেখে সালাম দিলেন। আর আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমি কি তার বউ, নাকি সে আমারকে বউ বলে পরিচয়ে পরিয়ে দিচ্ছে? তারপর আয়াত বাসার ভেতর প্রবেশ করে নিল। আর আমিও তার পিছনে পিছনে বাসার ভেতর প্রবেশ করলাম। বাসার ভিতরে প্রবেশ করে দেখি 3 জন মহিলা একসাথে বসে গল্প করতেছে। বাসায় এসব কি হচ্ছে? আমি এসব কি শুনতেছি? আর আমি যেটা শুনে বাসায় আসলাম সেটা কি সত্যি নাকি না? শুধু একজন আমাকে উত্তর দেবে, কেউ বেশি কথা বলার চেষ্টা করবে না। জাস্ট একজনের সঙ্গে কথা বলো। মাথার উপর যদি কেউ চিল্লাচিল্লি করো তাহলে কিন্তু বাসায় খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমি তোকে সব খুলে বলতেছি। বাসায় চিল্লাচিল্লি করবি না। এখন বাসায় আব্বু নেই, তাই উত্তেজিত হওয়ার কিছু নেই। তুই কিন্তু আমার রাগ সম্পর্কে খুব ভালোভাবে জানিস, তাই বেশি কথা না বলে যেটা প্রশ্ন করব তার উত্তরে দিবি। বেশি রকম ন্যাকামি করবি না। তোর অবস্থা খারাপ আছে, তাহলেও বলে দিলাম। আমরা একটা মেয়েকে সিলেক্ট করেছি ভাইয়ের জন্য। ভাইয়ের সাথে ভালো মানিয়েছে, তার সাথে ভাইয়ের বিয়ে দিয়েছি। আর তোর ফোন নাম্বারে আমরা ফোন করেছিলাম, তোর ফোন নাম্বারটা অফ ছিল। আর এত তাড়াহুড়া ছিল যে বিয়েটা দিয়েই ফেলেছি। এখন কিছু করার আছে তোর? আচ্ছা, বুঝতে পেরেছি। তোদের সাথে কথা বলে আমার কোনো লাভ নেই, কারণ তোদের সাথে কথা বললে আমার গায়ের রক্ত একদম গরম হয়ে যায়। ভাইয়া কোথায়? ভাইয়ার সাথে আমি কথা বলতে চাই। তোরা কেউ আমার সাথে কথা বলবি না। আমরা কি জানি তোর ভাইয়া কোথায়? তুই ভালো জানিস। তোর ভাইয়ের সাথে তুই কথা বলিস, তুই জানিস তোর ভাইয়া কোথায় যায় না যায়। আর আমাদের বলে যায়নি যে কোথায় গিয়েছে। তোরা তো শুধু টাকার লোভী। টাকা আছে বিধায় তোরা এই বাসায় আসিস। টাকা না থাকলে তো তোরা বাসায় থাকতি না, সেটা আমি ভালো করে জানি। তাই বেশি বকবক না করে বল ভাইয়া কোথায় গিয়েছে, তার বিনিময়ে টাকা দেবো। বলছিস না বলে যায়নি? আর বলে গেলে বলে দিতাম। এত টাকা অহংকার দেখাইস না, বুঝিস নাই? একদিন তোর টাকা থাকবে না, বুঝছিস? আমার টাকা ঠিকই থাকবে, কিন্তু তোরা এই বাসায় থাকতে পারবি না, বুঝছিস? মাথাটা গরম করাবি না, তাহলে কিন্তু তোকে কি করব বুঝতে পারতেছি না। মাথা আমার পুরো আগুন হয়ে আছে। ভাইয়া কোথায়? তাড়াতাড়ি খোঁজ খবর নে, তাড়াতাড়ি আমাকে জানাও। এটা কি ধরনের ব্যবহার হচ্ছে? বাসার মানুষের সাথে কেউ এভাবে ব্যবহার করে? ছি,
আমি কখনো কল্পনাও করতে পারিনি যে বাসার মানুষের সাথে কেউ এইভাবে কথা বলে। তোকে তো এখন আমি খুন করে ফেলবো। তুই এখানে খুন হয়ে গেলেও তোর কোনো ওয়ারিশ এখানে এসে খোঁজ খবর নিবে না, বুঝছিস? তাই নিজের মুখটা বদ্ধ রাখ, না হলে তোর আজকে জীবনের শেষ দিন হতে যাচ্ছে বলে দিচ্ছি। বুঝতে পেরেছি, এখন স্বার্থ হাসিল করা শেষ, আমাকে নিয়ে আসা শেষ এখানে। এখন আমাকে এখানে এনে মারার ধমকি দেওয়া হচ্ছে, তাই না? আচ্ছা, দেখা যাবে। আচ্ছা, এখন কি তুমি তোমার মুখটা বন্ধ রাখবে, নাকি আমি অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব? বুঝতেছি না। তুমি যদি নিজের মুখটা বন্ধ না করো তাহলে কিন্তু। আপনার সাথে আমি আর কথা বলতে চাই না। আপনার মতো আপনি চলতে থাকেন। আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। আপনি প্লিজ আমার সাথে কোনো কথা বলবেন না, আর আমাকে এখান থেকে বের করে দেন। আমি এখন বাসায় চলে যাব। তোকে কে বাসায় যেতে দিচ্ছে? তুই এখন আমার সাথে আয়, দেখি কোথাকার কোন মেয়েকে নিয়ে এসেছে বাসায়, একটু কথা বলে আসি। তারপর এখন বোঝা যাবে যে ঘটনা কি, তাদের পক্ষের কোনো মেয়েকে নিয়ে এসেছে নাকি পুরো বাড়িটা তাদের হাতে নেওয়ার জন্য। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে। প্লিজ আপনি আমাকে বাসা থেকে বের হওয়ার সুযোগ করে দিন। আমি এখন চলে যাব। আবারও মুখের উপর তর্ক করিস কিসের জন্য? বলছি না নিজের মুখটা বদ্ধ করে রাখ, না হলে কিন্তু ভালো হবে না। যতক্ষণ না আমি অনুমতি দিচ্ছি নিজের মুখটা বদ্ধ করে রাখবি, ততক্ষণ নিজের জন্য মঙ্গল হবে। এই মেয়েটা আবার কি? কোথা থেকে ধরে নিয়ে আসলি? আর তার সাথে এরকম জোর জবরদস্তি করতেছিস কেন? তাকে বাসায় যেতে দিচ্ছিস না কেন তুই? বিয়ে করে নিয়ে এসেছি। তোরা যেমন ভাইয়ের বিয়ে দিয়ে নিয়ে এসেছিস, আমিও তেমন আমার মতে বিয়ে করে নিয়ে এসেছি। তোদের কোনো সমস্যা আছে? আমার মনে হয় না তোদের কারো সমস্যা থাকবে, কারণ আমার মতামতের উপর কারো কথা বলার অধিকার নেই। মানে কি বুঝতে যাচ্ছিস তুই? কোথাকার মেয়ে তুই বিয়ে করে নিয়ে আসলি? আমি তাকে চিনি না, জানি না। তুই হঠাৎ করে তো বিয়ে করে নিয়ে আসতে পারিস না, তাই না? আমরা পরিবারের সবার সদস্যের মতামত নিয়ে ভাইয়ের বিয়ে দিয়েছি। তার মানে তুই বোঝাতে চাচ্ছিস আমি পরিবারের সদস্য না, তাই না? আর আমাকে বলা হয়নি, তাই না? আচ্ছা, এটা নিয়ে তোর সাথে আমি পরে তর্কাতর্কি করব। এখন যে নতুন মেহমান এসেছে তিনি কোথায়, তার মুখ দর্শন করে আসি। ভাইয়া রুমে আছে হয়তো, আমরা কি জানি? আমাদের সাথে তো এখনো গল্প করার জন্য আসেনি। হয়তো ঘুমাচ্ছে, নাহলে ভাইয়া রুমে কোনো কাজ করতেছে। এখন তো দুপুর সময়, তার মানে এখন হয়তো ঘুম থেকে উঠে গিয়েছে। কি করতেছে? গিয়ে দেখতে পারিস না? আচ্ছা, আর তুই আয় আমার সাথে, বেশি কথা বলবি না, এখন ন্যাকামি করার চেষ্টাও করবি না, তাহলে কিন্তু খেয়ে ফেলবো একদম। তাই চুপচাপ আমার সাথে আয়। তারপর আমি চুপ হয়ে গেলাম। এখানে যত কথা বলবো তত কথা বেড়ে যাবে, আর ঝগড়াঝাটি আরো বেশি হয়ে যাবে। তাই আমি সেখানে নিজের মুখটা বন্ধ করলাম, কারণ এখন চুপ থাকা সবচেয়ে বেটার একটা পদ্ধতি হবে আমার জন্য। আমি কোনো কথা বললাম না। আয়াত যেভাবে দিক নির্দেশন দিচ্ছে আমি সেভাবে চলতেছি। এর একটু বেশিও না, কমও না। আমি সুন্দরভাবে আয়াতকে দেখানো পথ অনুসরণ করতে লাগলাম। তারপর আমাকে একটা রুমের ভিতর নিয়ে আসলো। রুমের ভিতর দেখি কেউ নেই, কিন্তু রুমটা অনেক সুন্দর করে সাজানো গোছানো। মনে হচ্ছে একটু আগে সবকিছু সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে রাখা হলো। এত সুন্দর লাগতেছে রুমটা। তারপর আমি রুমটা দেখতে লাগলাম। তখন আয়াত আমার হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে যেতে হলো। তখন পিছন থেকে কে যেন কিছু একটা বলে উঠলো। আমি শুনতে পাইনি ঠিক মতো, তবে আয়াত দাঁড়িয়ে গেল, আর সাথে সাথে আমিও দাঁড়িয়ে গেলাম। আর পিছন ফিরে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে ঝাপসা দেখা যাচ্ছে, কারণ তিনি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তার মুখে সূর্যের আলো পড়ছে, তাই তাকে ঝাপসা দেখাচ্ছে। তারপর আয়াত একটা চড়া কণ্ঠ দিয়ে ওনাকে ভিতরে আসতে বললেন। উনি আয়াতের কণ্ঠ শুনে একটু ঘাবড়ে গেলেন। দেখে বোঝা যাচ্ছে হয়তো একটু ভয় পেয়ে গিয়েছে। তারপর ধীরে ধীরে রুমের ভিতরে চলে আসলো। তারপর আয়াত আমার হাত ছেড়ে দিয়ে সেই মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। আমিও গিয়ে মাঝখানে দাঁড়িয়ে পড়লাম। এমন ভাবে দাঁড়িয়ে পড়লাম যাতে আয়াত মেয়েটার সাথে কোনো খারাপ ব্যবহার করতে না পারে। কারণ আয়াত যতই রাগ করুক না কেন, আমি সামনে দাঁড়িয়ে থাকলে আর তার চোখের দিকে তাকালে সে কখনো কারোর উপর রাগ দেখাতে পারে না। আমি সেটা খুব ভালো করে জানি। আপনি তাহলে এই বাসায় নতুন অতিথি, তাই না? কয়েকদিনের জন্য এখানে এসেছেন, সেটা যদি বলেন শুনে খুশি হইতাম আর কি, কারণ বাসায় তো কেউ থাকতে পারে না। ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে রুমের ভেতর দুজনের কণ্ঠ শুনে ভাবলাম যে বাসায় কেউ হয়তো এসেছে আমাকে ডাকার জন্য। তাই আমি ব্যালকনি থেকে সোজা রুমের দিকে আসতেই দেখি দুজন রুম থেকে বেরিয়ে যাচ্ছে, একটা ছেলে আর একটা মেয়ে। তখন আমি তাদেরকে দাঁড়াতে বললাম, আর আমি সেখানে দাঁড়িয়ে পড়লাম। আর হঠাৎ করে একটা ছেলে কণ্ঠে আমাকে ভেতরে আসার জন্য বলা হলো, আর আমি ভেতরে আসলাম।
ভেতরে এসে তো আমি পুরাই অবাক। এরা কারা? কাদের দেখতেছি? আমি এদেরকে তো আমি চিনি না। এই বাসায় তো তাদেরকে দেখিনি এর আগে। ভয় পেয়ে গেলাম। তারপর ছেলেটা আমার সাথে এইভাবে কথা বলতেছে, ব্যাপার কি? আমি কিছুই ভুল করলাম নাকি? আর ছেলেটা বলতেছে আমি কয়েকদিনের জন্য এখানে এসেছি, মানে কি বুঝলাম না তো আমি। আর এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে ওই ছেলেটার সাথে মেয়েটার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, কারণ ছেলেটা মেয়েটার দিকে বারবার তাকাচ্ছে আর মেয়েটা একটু ইশারা করতেছে যাতে করে অতিরিক্ত কিছু না হয় আমার সাথে। মেয়েটা হয়তো বুঝতে পেরেছেন যে আমি ভয় পেয়ে গেছি, তাই মেয়েটা ছেলেটাকে বাধা দিচ্ছে। কিন্তু আমি বুঝতেছি না ছেলেটা আমার সাথে এরকম ব্যবহার করতেছে কিসের জন্য। আমি তো কোনো ভুল করিনি। আর এরা কারা? আমাদের বাসায় এদেরকে দেখিনি। আজকে হঠাৎ করে এসে এরকম রুমের ভেতরে প্রবেশ করলো অনুমতি না নিয়ে, আর আমার সাথে এরকম ব্যবহার করতেছে। নিশ্চয়ই কোনো রহস্য আছে, কিন্তু আমি সেটা জানি না, বুঝতেছি না এরকম ব্যবহার করার কি আছে। একটা মানুষের সাথে ভালোভাবে কথা বলা যায় না? এসেছি থেকে সবাই শুধু খারাপ ব্যবহার করে যাচ্ছে আমার সাথে। আমি কি মানুষ না? কি হলো, আপনি চুপ করে আছেন যে? আমার কথা উত্তর দিচ্ছেন না কিসের জন্য? আর কি ভাবতেছেন এত মনোযোগ দিয়ে? আপনাকে বলছি কয়দিনের জন্য এখানে এসেছেন, কারণ আমাদের বাসায় কেউ থাকতে পারে না সহজে। আমি বুঝতে পারতেছি না আপনি কে, আর হঠাৎ করে আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কিসের জন্য? আপনি আপনার পরিচয়টা দেন। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটা ভদ্র ফ্যামিলির ছেলে হবেন হয়তো, কিন্তু আপনাকে দেখে মনে হয় না আপনি কখনো ভদ্র। আর আপনি অনুমতি না নিয়ে হঠাৎ করে একটা মানুষের রুমে প্রবেশ করতে পারেন না। এই কমন সেন্সটুকু কি আপনার মাথায় নেই? আর আপনি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন আমার সাথে? আমি কি আপনার ঘরের বউ? আমি তো অন্যজনের বউ, তাই না? আমার বিয়ে হয়ে গেছে। আপনি তো মানুষটা ভালো করে জানেন কার সাথে কিভাবে কথা বলতে হয়। সেটা কি আপনার আম্মু আপনাকে শেখায়নি? আচ্ছা, আমার ভুল হয়ে গিয়েছে অনুমতি না নিয়ে প্রবেশ করার জন্য। তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আপনি যেভাবে কথা বলতেছেন মনে হচ্ছে না আপনি এ বাসায় থাকতে পারবেন। আপনাকে তাড়াতাড়ি বাসা থেকে চলে যেতে হবে। আর আপনার স্বামী কোথায়? আপনি কে, আর আপনি এভাবে কথা বলার অধিকার রাখেন কিভাবে? আর আমার স্বামী কোথায় সেটা আমি আপনাকে কেন বলতে যাব? আপনি কে? আপনার পরিচয় দেন আগে, তারপর বাকি কথা বলবেন। না হলে রুম থেকে বেরিয়ে যান। রুম থেকে বেরিয়ে যাব আমি না আপনি, সেটা তো একটু পরে বুঝতে পারবেন। সেটা এখন বলতেছি না, কিন্তু এখন আপনি সব থেকে বড় কথা বলবেন আমাকে। আপনার স্বামী কোথায় গেছে সেটা আমাকে খুব তাড়াতাড়ি বলেন, না হলে কিন্তু। কেন আমি আপনাকে আমার স্বামীর কথা বলবো কিসের জন্য? আমার স্বামীর কথা বলতে যাব কেন? আপনি কে? আপনাকে চিনি না আমি। আমি আপনাকে কখনো এটা বলতে পারবো না। আপনাকে বলতে হবে না। না বললে যে আপনার এই বাসায় থাকা হচ্ছে না, তাহলে আপনাকে এক্ষুনি বাসা থেকে বের করে দেওয়া হবে। তাই আপনি বলতে বাধ্য যে আপনার স্বামী কোথায় গিয়েছে বা তার নাম্বার আপনি এখন ফোন করবেন, না হলে আপনি আপনার স্বামীর নাম্বারটা আমাকে দেন। এই যে মিস্টার, ভালোভাবে কথা বলতেছি, বুঝছেন না? বেরিয়ে যান, না হলে কিন্তু একটা থাপ্পড় দেব। আর আপনি এই রুম থেকে বেরিয়ে যেতে উদ্দেশ্য পাবেন না। তাই বলতেছি চুপচাপ এখান থেকে চলে যান আর ভদ্রভাবে কথা বলেন, আর ভদ্রভাবে নিজের পরিচয়টা দিয়ে দেন। এখানে কি হচ্ছে? আমি বাসায় নেই, আর এই মুহূর্তে বাসার ভিতরে এত চিল্লাচিল্লি কিসের জন্য? আর তোমরা কারা? আমার রুমে তোমরা কি করো? আমি সেই অপরিচিত ছেলের সাথে কথা বলতেছিলাম, আর হঠাৎ করে দেখলাম যে আমার স্বামী, মানে যার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সে রুমের ভেতরে প্রবেশ করে উঁচু কণ্ঠে ঝাঁঝালো আওয়াজ সরকারের একটা বাণী প্রদান করলো। এটা শুনে ছেলেটা অবাক হয়ে পেছনের দিকে তাকিয়ে রইল। হয়তো ছেলেটা আশা করেনি এরকম কথা বলবে আমার স্বামী। আর আমার স্বামীকে দেখে ছেলেটাও দেখলাম যে বিষম খেয়ে গেল, কেমন জানি একটু নার্ভাস হয়ে গেল। তার মনে নিশ্চয়ই এদের মধ্যে কোনো সম্পর্ক আছে। কি হলো? ওইদিকে ঘুরে আছিস কিসের জন্য? কে তুই? আর তুই আমার রুমে কি করতেছিস? তোর সাহস কি করে হলো? আর এই মেয়ে কে? তুমি তুমি এখানে কিসের জন্য? আমার সাথে যে ছেলেটা বেয়াদবি করতেছিল এতক্ষণ ধরে, সে এখন একদম চুপ হয়ে গিয়েছে আর আমার দিকে তাকিয়ে আছে। আর আমি আমার স্বামীর দিকে তাকিয়ে আছি। ছেলেটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে অবাক হয়েছে। হয়তো ছেলেটা অন্য কিছু ভাবতেছে, তার চোখ দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা এরকম কথা আশা করেনি। আমার স্বামীর মুখ থেকে ছেলেটার চোখের পানি ছলছল করতেছে। আমার সাথে যে ছেলেটা বেয়াদবি করতেছিল এতক্ষণ ধরে, সে এখন একদম চুপ হয়ে গিয়েছে আর আমার দিকে তাকিয়ে আছে। আর আমি আমার স্বামীর দিকে তাকিয়ে আছি। ছেলেটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে অবাক হয়েছে। হয়তো ছেলেটা অন্য কিছু ভাবতেছে,
তার চোখ দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা এরকম কথা আশা করেনি। আমার স্বামীর মুখ থেকে ছেলেটার চোখের পানি ছলছল করতেছে। বুঝলাম না হঠাৎ এত পরিবর্তন হওয়ার কি আছে। এখনই তো আমার সাথে সেই রকম রাগ দেখাচ্ছিল। কি হলো, সবাই চুপ করে আছো যে? কেউ আমাকে উত্তর দিচ্ছ না, কিসের জন্য? আর এই যে তোমাকে বলতেছি, তুমি এখন এটা কার সাথে কথা বলতেছো? কে এই ছেলেটা? তুমি আবার নষ্টামি করতেছো না তো আমাদের বাসায়? আমি আবার এখানে কি করলাম? আমার তো কোনো দোষ নেই। আর এই ছেলেটা আপনাকে খোঁজার জন্য এসেছে, আর এই মেয়েটার সঙ্গে করে নিয়ে এসেছে। আপনি কি কোথাও নষ্টামি করেছেন নাকি আবার এই মেয়েটার সাথে? আরে কুত্তার বাচ্চা, তোকে তো আমি খুন করে ফেলবো। এই মেয়েকে তুই নষ্ট বলতে পারিস কিভাবে? তোর এমন অবস্থা করব, এই বাসা থেকে বের হতে উদ্দেশ পাবি না। তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাবি। আর ভাইয়া, তুই আমাকে চিনতে পারতেছিস না এখন, তাই না? আমি তোর মায়ের পেটের ভাই, আর তুই আমাকে চিনতে পারতেছিস না। আরে আয়াত, তোর এই অবস্থা কেন? তোকে তো পিছন থেকে দেখে চেনাই যাচ্ছে না। আর তুই এখানে এসেছিস, আমাকে ফোন করছিস কই এখনো? আর তুই এভাবে এখানে কথা বলতেছিস কেন? আমি বুঝতেছি না তো। একটা কথা বলবে না তুমি? তুমি চুপচাপ থাকবে? তুমি আমাকে চিনতে পারতেছো না আর এই মেয়েটাকে নষ্ট বলতেছো? তুমি যে বিয়ে করেছো আমাকে, তো একবার জানানোর প্রয়োজন বোধ মনে করোনি, তাই না? তাহলে আমি তোমার কিসের ভাই? কোন অধিকার তুমি আমাকে ভাই বলো শুনি? তুই আমাকে ভুল বুঝেছিস। আমি নিজেও জানি না যে তারা আমাকে নিয়ে গিয়ে সেখানে বিয়ে দিয়ে দিবে। আমি তো গিয়েছিলাম মেয়ে দেখার জন্য। তারা যে এদিকে সব পরিকল্পনা করে রেখেছিল সেটা আমি জানি না। তারা নিয়ে গিয়ে আমাকে বিয়ে দিয়ে তারপর নিয়ে এসেছে বাসায়। তুমি ছোট বাচ্চা, তাই না? তুমি তাদেরকে কিছু বলতে পারলে না। তোমার মত না থাকলে তারা তোমাকে কখনোই সেখানে বিয়ে দিতে পারতো না। দেখতে গিয়েছো মেয়ে, আর দেখতে পেয়েছো একটা সুন্দর মেয়ে, আমাকে তো জানানোর প্রয়োজন হয় না। আর এখানে কি নষ্ট নষ্ট চলতেছে? তার মানে তোমরা দুজন কি? বিশ্বাস কর ভাই আমার, আমি জানি না আমার বিয়ে দিয়ে দিবে তারা। আমি অসহায় হয়ে গিয়েছিলাম। বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছিল। আর বাকিদের ব্যাপারে তো তুই ভালো করে জানিস আমার থেকে। তারা সবাই আমাকে এমনভাবে ইমোশনাল করে দিয়েছে, আমি বিয়ে না করে সেখান থেকে উঠে আসতে পারিনি। আর তোকে ফোন করেছিলাম, তোর ফোনটা বন্ধ ছিল। হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না কিছু। আর তুমি যেটা বলতেছো, এখন তুমি আমাকে চিনতে পারতেছো না। আর কিছুদিন গেলে তো তুমি আমাকে পুরোদমে ভুলে যাবে। যে তোমার একটা ভাই আছে, সেটার কথা হয়তো তোমার মনে থাকবে না। তাই আমি আর এই বাসায় কখনো আসতেছি না। তোমার জন্য আসতাম এই বাসায়, এখন আর আসা হবে না আমার। আরে ধীরে কথা বলেন। এভাবে কেউ বড় ভাইয়ার সাথে কথা বলে? না হয় একটু ভুল করেছে, না হয় আপনার এখানে ভুল কিভাবে সেটা আপনি জানেন। আপনার ফোনটা বন্ধ ছিল, যার জন্য আপনার বড় ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। সেটা তো আপনার বড় ভাইয়ের দোষ না, আপনার দোষ। আপনি ফোন বন্ধ করে রেখেছিলেন কিসের জন্য? তুই মাঝখানে কোনো কথা বলবি না। তোকে চুপ থাকতে বলেছি, শুধু দেখে যাবি। আর এইখানে সাহস কি করে হয় তোকে নষ্ট বলার? তোকে তো আমি খুন করে ফেলবো। তুই আমাকে বড় ভাইয়ের বউ বলে তোকে আমি কিছু বলতে পারলাম না। যদি বাইরের কেউ হতো, হয়তো এতক্ষণে লাশ হয়ে পড়ে থাকতো। অনেক হয়েছে, অনেক রাগ দেখানো হয়েছে। এখন আমি এখানে আপনাদের ফ্যামিলিগত সমস্যায় আমি কথা বলতে চাই না। আমাকে বাসায় পাঠিয়ে দেন, আমি এখন বাসায় চলে যাব। আর আপনাদের সমস্যা আপনারা বসে সমাধান করবেন। তোকে তো এত কথা বলতে বলিনি আমি, তোকে চুপ থাকতে বলেছিলাম। তার মানে তুই চুপ করে থাকবি, এখানে বেশি কথা বলবি না। আমাদের মধ্যে কথা হচ্ছে, আমাদের কথা বলতে দে। তারপর তুই যখন কথা বলার সুযোগ পাবি তখন কথা বলবি। আমি তোকে কথা বলার অনুমতি দেবো, তখন কথা বলবি। এখন আমার রাগ কন্ট্রোল করার জন্য সাহায্য কর। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি প্লিজ নিজেকে কন্ট্রোল করুন আর শান্ত রাখার চেষ্টা করুন। আপনার ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে, আপনাকে জানায়নি, সেটা আপনার সমস্যা ছিল। আপনার ফোন বন্ধ ছিল, তাই আপনার ভাই আপনাকে জানাতে পারেনি। আর আপনার বাসায় কি কি সমস্যা সেগুলো তো আমি জানি না, তাই না? আর আমার যেটা মনে হয়, আপনি শান্তশিষ্ট নিম্নস্বরে কথা বলেন, তাহলে অনেক ভালো হয়। তার মানে আপনারা দুজনে দুজনকে আপন ভাই, আর আমি এ বাড়ির কাউকে চিনি না। আমি নতুন অতিথি, তাই আপনার সাথে আমার খারাপ ব্যবহার করে ফেলেছি। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই মেয়েটা আপনার কি হয় সেটাও আমি জানি না। আপনি পরিচয় দেন নাই। আমি আপনাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম আপনার পরিচয় কি, আপনার পরিচয়টা দেন। আপনি আপনার পরিচয় না দিয়ে শুধু উল্টাপাল্টা কথা বলতেছিলেন, তাই আমি উল্টাপাল্টা কিছু বলে দিয়েছি। আপনি এখানে কোনো কথা বলবেন না। আপনি এখানে চুপচাপ শুধু দেখে যাবেন। আর আপনি মাঝখানে কোনো কথা বলার চেষ্টা করবেন না। যেটা বলেছেন বলেছেন, না জেনে শুনে একটা মানুষের সম্পর্কে কিভাবে আপনি বলতে পারেন? আপনি আমাকে পরিচয় দেননি, আপনি এভাবে কথা বলবেন? আপনি একটু ভেবে দেখেন তো, আপনি আমার বিষয়ে কোনো কিছু না জেনে শুনে যখন এই রুমে এসে হঠাৎ করে আমার সাথে
অন্যভাবে কথা বলেছিলেন, বেয়াদবি করতেছিলেন, তখন আমার কেমন লেগেছিল? এখন আপনার তাহলে সেই অনুভূতিটা হচ্ছে? আচ্ছা, অনেক হয়েছে আপনার সাথে, আর আমি বকবক করতে চাই না। আপনি প্লিজ এখন এখান থেকে চলে যান। আমার কিছু কথা আছে ভাইয়ার সাথে, তারপর কথা বলে চলে যাব। আর কখনো আমার মুখটা আপনি দেখবেন না। প্লিজ আমাকে অন্তত কিছুক্ষণ কথা বলার সময় দেন ভাইয়ের সাথে, তারপর চলে যাব। এটা আপনাদের বাড়িতে, আপনি কেন আসবেন না? আপনার ভাই যেমন এখানে থাকবে, আপনিও তেমন এখানেই থাকবেন। আপনি আবার কোথায় যাবেন? আপনার তো আবার অন্য কোথাও যাওয়ার দরকার নেই, কারণ এটা আপনাদের বাড়ি। আপনারা দুই ভাই এখানেই থাকবেন। বলছি না আমাদের মাঝে আপনি কথা বলবেন না, তাহলে ভালো হবে না। আপনাকে এত কথা বলতে বলিনি আমি। আমি যেটা বলেছি আপনি সেটাই করবেন। শুধু আপনি এখন এখান থেকে চলে যান। আচ্ছা আপনাদের ইচ্ছা, আমি তাহলে যাচ্ছি। বাইরে গিয়ে অপেক্ষা করি, বা আমার বাইরে যেগুলো আছে সেগুলো করতেছি। আপনারা নিজেদের মধ্যে কথা বলে সমস্যার সমাধান করলে মনে হয় ভালো হবে। নিজেদের মধ্যে বিরোধ না করাই ভালো। আপনি কোথাও যাচ্ছেন না, এখানে বসে থাকেন। আর তোর কি কথা আছে তুই সবার সামনে বলতে পারিস। আর এই মেয়েটাকে, তাকে তো আমি চিনি না, তুই তাকে নিয়ে এসেছিস, তার মনে তার সামনে আমার সাথে কথা বলতে তোর কোনো সমস্যা নেই। তুই বলতে পারিস আমার সাথে কথা, আর আপনি এখানে দাঁড়িয়ে থাকেন। মাহিনের মুখ থেকে এরকম কথা শুনে আমি একদম অবাক হয়ে গেলাম, কারণ আমি কখনো কল্পনাও করতে পারিনি যে মাহিন আমাকে সাপোর্ট করবে আর তার ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আমাকে এখানে থাকতে বলবে। যে মানুষটা সব সময় আমাকে বলতো যে আজকে বা কালকে আমাকে বাসা থেকে বের করে দিবে, কিন্তু সেই মানুষটা এখন আমার পক্ষ নিয়ে আমাকে সাপোর্ট দিচ্ছে। এটাও সত্যিই কষ্টসাধ্যকর। আমি কোনো কথা বললাম না, চুপচাপ মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে পড়লাম। কারণ যার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, আমাদের মাঝে যে সম্পর্ক থাকুক না কেন, তাদের মাঝে যতই কাহিনী থাকুক না কেন, তার কথা তো আমাকে শুনতে হবে, তাই না? তিনি যেটা বলবে আমাকে সেটাই শুনতে হবে। দুদিন পর তো আমাকে এখান থেকে বের করে দেবে, সেটা বড় কথা নয়। এখন আপাতত কি হচ্ছে, বর্তমানের এই পরিস্থিতির শিকার তো আমাকে এখন হতে হবে। আমি কিছু বললাম না, চুপচাপ মাথা নিচু করে শুধু দাঁড়িয়ে রইলাম। পরিবেশটা একদম শান্ত হয়ে গেল। কি হলো, চুপ করে আছিস কিসের জন্য? বল তোর কি কথা আছে। আর আমার সমস্যা নাই তোর কোনো প্রশ্নের উত্তর দিতে। কত প্রশ্ন আছে মুখে বা মনে, যেখানে যে প্রশ্ন আছে সবগুলো করতে পারিস। আমি সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তার মানে এখন আমি বুঝতে পারতেছি তুইও ওই দলে যোগ দিয়েছিস, তাই না? আচ্ছা, তোর জীবন তুই যেভাবে চলতে পারিস সেভাবে চলতে থাক। আমার প্রয়োজন নেই তোর জীবনে। তুই কিভাবে এই কথাগুলো বলতে পারিস? তোর কথাগুলো মুখ দিয়ে কিভাবে বের হয়? তোর কি অন্তরটা একবার কেঁপে উঠলো না এই কথা বলার পর? আর কি যেন বললি, আমি ওদের দলে যোগ দিয়েছি, তাই না? যে মানুষগুলো প্রতিনিয়ত আমাকে মৃত্যুর যন্ত্রণা দেয়, তাদের সাথে আমি মিলেমিশে থাকবো কিভাবে? যারা এই শোকের সংসারটাতে আগুন লাগিয়ে দিয়েছে, তাদের সাথে আমি কিভাবে মিশে থাকতে পারি? সেটা তুই ভালো করে জানিস। আমার এখানে জানার কিচ্ছু নেই। আমি বাইরে থাকবো, ঘরের মানুষ ঘরের মানুষের সাথেই মিলেমিশে থাকবে, এটাই তোর পার্সোনালিটি। আচ্ছা, আর কিচ্ছু বলার নেই, ভালো থাকিস। আমিও ভালো থাকার চেষ্টা করব। আমার মুখ যাতে করে তোকে দেখতে না হয় সেই ব্যবস্থা আমি করব। সমস্যা নেই, কারণ যে আমাকে চিনতে পারে না তার সামনে আর আমি কখনো আসি না। একটু ভেবে চিন্তে কথাগুলো বলিস কিন্তু। আর আমি তোকে পেছন থেকে চিনতে পারিনি, আর তোর চেহারার একই হাল করেছিস দেখছি। আগের চেহারা আছে তোর, পিছন থেকে দেখলে তোকে চেনা যায় না। আগের সেই তোর সুন্দর চেহারাটা নেই। এখন কি করিস তুই ভালো জানিস। তোর সম্পর্কে তো আমি কিছু জানি না। খোঁজ খবর নিতে গেলে কেউ তোর সম্পর্কে কিছু বলে না আমাকে। আর তোকে পিছন থেকে দেখলে আমি কেন, আমার বাবাও তোকে চিনতে পারবে না। সেটা তো অনেক ভালো কথা, ভালো থাকিস। আর তোর বিবাহিত জীবন সুখের হোক, আর সারা জীবন দুজন দুজনের সাথে থাকতে পারিস, এটা কামনা করছি। এখন আমি যাচ্ছি, জানি না কখনো দেখা হবে কিনা। ভালো থাকবেন আপনি। আর আপনার সাথে যদিও খারাপ ব্যবহার করছি, সেটা ভুলে যাওয়ার চেষ্টা করবেন। ভাববেন যে শুধু ক্ষণিকের জন্য আপনার সাথে স্বপ্ন ছিল সেটা। তুই এখন আমার সাথে চলতে পারিস, তোকে আজকে আমার বাসায় রেখে আসবো। কথাটা বলে আয়াত আবার হাত ধরে তার অপর হাত দিয়ে নিজের চোখের পানিগুলো মুছতে মুছতে আমাকে নিয়ে খুব তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে লাগলো। তখন তার বড় ভাই তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আজকে আয়াতের এই অবস্থা দেখে আর ওর চোখ থেকে পানি পড়তেছে দেখে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কারণ আমি আয়াতকে সবসময় হাসি খুশি থাকতে দেখেছি, কখনো তার মন খারাপ বা কখনো তাকে কান্না করতে দেখিনি। আজকে প্রথম আয়াতের মন খারাপ দেখতেছি, প্লাস সে কান্না করতেছে। আমার মনের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গিয়েছে, কারণ আয়াতের এরকম একটা পরিস্থিতি আমি দেখব আমি কখনো কল্পনাও করতে পারিনি।
যে ছেলে সব সময় হাসি খুশি থাকে আর তার সাথে যারা থাকে তাদেরকে সব সময় হাসি খুশি রাখে, সেই ছেলেটা কান্না করতেছে। আয়াত তার ভাইয়াকে তোয়াক্কা না করে তার ভাইয়াকে হাত দিয়ে এক সাইডে সরিয়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে আসলো। আয়াতের ভাই আয়াতকে পিছন থেকে অনেকবার ডাকাডাকি করতেছে, কিন্তু আয়াত সেদিকে লক্ষ্য না করে আমাকে নিয়ে চলে যাচ্ছে। মানে এখন নাকি সে আমাকে আমার বাসায় পৌঁছে দেবে। এটা কথা শোনার পর আমার কলিজায় কেমন জানি আঘাত লাগলো, কারণ আয়াত যতবারই আমার কাছে এসেছে আমাকে বলেছে আমাকে ছাড়া কখনো থাকতে পারবে না, আমাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারে না। আজকে সেই ছেলে কিভাবে বলতে পারে যে আমাকে বাসায় রেখে আসবে? আর আমি যখন বাসায় যাওয়ার কথা বলতাম আয়াত বলতো কোনো বাসায় যাওয়া হবে না। আমি কতবার বাসায় যাওয়ার চেষ্টা করেছি, আয়াত আমাকে যেতে দেয়নি। আজকে 1 বছর ধরে আমি এই শহরে আছি, আয়াতের জন্য আমি একদিনের জন্য বাসায় গিয়ে থাকতে পারিনি। তারপর আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম আর আয়াতের গাড়িতে করে আমাকে নিয়ে আমার বাসার উদ্দেশ্যে, আমাদের শহরের উদ্দেশ্যে রওনা দিল। আমি বুঝলাম না হঠাৎ করে এরকম মতিগতি কিসের জন্য, আমি কিছু বুঝতেছি না, আমার মাথা কাজ করতেছে না। আয়াত কি করতেছে এসব আমার কোনো কিছু ভালো লাগতেছে না। আয়াতের মতিগতি আমার একদম ভালো লাগতেছে না। আমি চাচ্ছি না এখন আয়াতের থেকে দূরে যেতে, কিন্তু এখন আয়াতের যে রাগ, এই অবস্থার কথা বললে সে আমাকে কি বলে। প্লিজ আয়াত, নিজেকে শান্ত করো। আর এখন চলো আমরা ক্যাম্পাসে যাব। আমি এখন বাসায় যাচ্ছি না, কারণ 1 সপ্তাহ পর আমাদের এক্সাম, সেটা তো তুমি ভালো করেই জানো। এখন আমি বাসায় যাব না। আজকে অন্তত আমি তোমাকে বাসায় রেখে আসি তোমাকে, আর তুমি কালকে বা পরশু চলে আসবে, সমস্যা নেই, কিন্তু আজকে অন্তত যেটা করতেছি করতে দাও। সব সময় তোমার কথা প্রাধান্য দিয়ে এসেছি আমি, আর কয়েকদিন পর আমাদের এক্সাম। আমি এখন বাসায় যাব না। আমার প্রিপারেশন ভালো না, তুমি সেটা ভালো করেই জানো। আমাকে কয়েকটা দিন পড়তে হবে। প্লিজ তুমি আমাকে আমাদের ক্যাম্পাসে নামিয়ে দিয়ে তারপর যেখানে খুশি সেখানে যেতে পারো। আচ্ছা, তুমি যেটা বলবে সেটাই হবে, তোমার যা খুশি তাই হবে। আজকে চলো, তোমাকে ক্যাম্পাসে নামিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কি করতেছো তুমি? আমি বুঝতেছি না। তোমার মাথা ঠিক আছে? তুমি আমাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে আমাকে একা রেখে চলে যাবে? আমার ভয় করবে না বুঝি? যদি ক্যাম্পাসে কেউ আমাকে ডিস্টার্ব করে তখন কে আমাকে রক্ষা করবে? তোমার না অনেক বন্ধু আছে, তারা কোথায় যাবে? তারা তো তোমাকে রক্ষা করতে পারবে। যাদের ভয়ে তুমি আমার কাছে আসতে পারো না, আমার সাথে দেখা করতে পারো না, আমার সাথে কয়েকটা কথা বলতে পারো না, তারা দেখলে তোমাকে খুন করে ফেলবে, তারা দেখলে আমাকে পিটাবে, সেই বন্ধুগুলো কোথায় থাকবে? তোমার পাশে থাকবে না? প্লিজ বোঝার চেষ্টা করো, মাথা গরম আছে এখন তোমার। আমি অতিরিক্ত তোমার সাথে কথা বলতে চাই না, পরে আবার সবকিছু আমার উপরেই ঝেড়ে ফেলে দিবে, সেটা আমি ভালো করেই জানি। এখন তুমি নিজেকে ঠান্ডা করো। সন্ধ্যায় তুমি আমার সাথে দেখা করবে, কিছু ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। ক্যাম্পাসে চলে এসেছি, এখন তুমি নেমে যেতে পারো। আমি এক জায়গায় যাব, তারপর দেখি কোথায় যাওয়া যায়। আর নিজের খেয়াল রাখবে, যত্ন রাখবে, আর সব সময় নিজের লক্ষ্য পূরণের চেষ্টা করবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো। এসব কি আবল তাবল কথা বলতেছ? আমি বুঝতেছি না তো। ভালো থাকবো, সবকিছু দেখে শুনে চলবো, এসব কি উল্টোপাল্টা কথা বলতেছ? আমি সন্ধ্যার সময় তোমার সাথে দেখা করতে চাই। সন্ধ্যায় তুমি কোথায় থাকবে জানি না, বাট আমার সাথে তোমাকে দেখা করতে হবে সন্ধ্যার সময়। কথা দিতে পারলাম না, কারণ জানি না কোথায় থাকবো। আর তুমি নিজের যত্ন নেবে আর নিজেকে সবসময় শক্ত করে রাখবে। আমি তোমার জীবন থেকে চলে গেলেও তোমার জীবনে কোনো ইফেক্ট না পড়ে, সেটা আমি ভালো করে জানি। তোমার মন আমি কখনো জয় করতে পারিনি, আর আমি সেটাও ভালো করে জানি। বলতেছি না এসব কথা বলা বন্ধ করো, আর আমি যেটা তোমাকে বলতেছি সেটা শোনো। তারপরও তুমি কথা বলতেছো কিসের জন্য বুঝতেছি না। বলতেছি না সন্ধ্যের সময় দেখা করবে আমার সাথে। আমি যেটা বলতেছি তুমি সেটা শোনো। তোমাকে তো অনেক ডিস্টার্ব করেছি, তোমার অনেক পড়াশোনা ডিস্টার্ব করেছি, অনেক ডিস্টার্ব করবো না আর তোমাকে কখনো। তুমি না বলেছিলে আমি দূরে গেলে তোমার কোনো সমস্যা হবে না, তাহলে আমি দূরে চলে যাচ্ছি, তোমার যেন কোনো সমস্যা না হয়। তোমার জীবনের লক্ষ্য পূরণ তুমি করতেই পারো, তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবে, সেই দোয়া করি। টাটা, বাই বাই। কথাটা বলে আয়াত গাড়ি নিয়ে চলে গেল। আমাকে আর কোনো কিছু বলার সুযোগ দিল না। আমি বুঝলাম না এই ছেলেটার মতিগতি ভালো না। এখন হয়তো রাগের বশে আছে, কিন্তু আমাকে না দেখে বেশিক্ষণ থাকতে পারবে না, সেটা ভালো করে জানি। সন্ধ্যার সময় ঠিকই আমার কাছে চলে আসবে।
আমি এই নিশ্চিন্তে আমার ক্যাম্পাসের ভিতর চলে আসলাম। ক্যাম্পাসে এসে দেখি কেউ নেই। তারপর সোজা আমার হোস্টেলে চলে আসলাম। এখন গোসল করতে হবে। সারাদিন অনেক জার্নি করেছি। তারপর আয়াতের আজকে এই অবস্থা, কিছুই ভালো লাগতেছে না। তারপর আমি আমার রুমে চলে আসলাম। আপনি কেমন ভাই? আপনার ছোট ভাই আপনার সামনে রাগ দেখিয়ে চলে গেল অভিমান করে, আর আপনি তাকে আটকাতে পারলেন না, তার রাগ ভাঙাতে পারলেন না। তুমি আয়াতকে চেনো না? আয়াতের জেদ এত বেশি যেটা সবাই ভালো করে জানে। আয়াতের মুখের উপর কেউ কথা বলতে পারে না, আমিও পারি না মাঝে মাঝে, কারণ আয়াত যখন রাগের বশে থাকে তখন কি করে কেউ বলতে পারে না। আপনি শুধু আমার সাথে রাগ দেখাতে পারেন আর আমাকে বাসা থেকে তাড়িয়ে দিতে পারেন। আর আপনার ভাই যে আপনার উপর অভিমান করে বাসা থেকে চলে গেল আর আপনাকে বলে গেল সে কখনোই বাসায় ফিরে আসবে না, তখন আপনার মনে একটুও খারাপ হয় নাই যে আপনার ভাইকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে বা আটকাতে? আমি কি চেষ্টা করিনি? তুমি এখন আমার মাথার উপর কথা বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ আছে তোমার কপাল। এখন বলতেছি চুপচাপ থাকো। আয়াতের মাথা ঠান্ডা হলে চলে আসবে, আর আমি সবাইকে খবর দিচ্ছি আয়াতকে কোথাও দেখতে পেলে বাসায় নিয়ে আসবে। আমার মনে হয় না আপনার ভাই এই বাসায় আর ফিরে আসবে, কারণ আমি যখন রুমে ছিলাম তখন নিচে যে চিল্লাচিল্লি শুনেছি সেটা শুনে মনে হচ্ছে এই বাসায় হয়তো কেউ শান্তিতে থাকতে পারে না। আর আপনি কিভাবে শান্তিতে থাকেন তাহলে? আপনার ভাইয়ের সাথে যদি আপনার এত ভালো সম্পর্ক, তাহলে আপনার ভাইয়াকে না জানিয়ে আপনি আমাকে বিয়ে করলেন কিসের জন্য? তার না হয় ফোন বন্ধ ছিল, কিন্তু তাকে তো আপনি নিয়ে গিয়ে আসতে পারতেন, বা আপনার কোনো বন্ধুর দ্বারা তাকে তো আমাদের বাসায় নিয়ে যাওয়া যেত, তাই না? তুমি আমাদের বাসার মানুষের সম্বন্ধে একটু জানো না, আর তুমি আমাদের বাসায় কাউকে ভালো মতোই চেনো না। কে কেমন, আর তোমার সাথে আমি এসব শেয়ার করতেছি কিসের জন্য? তুমি তো নষ্ট মেয়ে, আর নষ্ট মেয়েরা কখনোই ভালো হয় না। আপনি ঠিক বলেছেন, নষ্ট মেয়েরা কখনো ভালো হয় না, কিন্তু আপনি এটা জানেন সমাজে খারাপ লোকের থেকে নষ্ট মেয়েরা অনেক ভালো থাকে। সমাজের যত খারাপ লোক আছে না, সবাই নষ্ট মেয়েদের কাছেই চলে যায়। সেটা তো আমি ভালো করে জানি যে নষ্ট মানুষকে খুব ভালো করে চেনে, যেটা আমার মতো ভালো মানুষ কখনো চিনতে পারে না। আর আপনার সাথে আমার এত কথা বলার প্রয়োজন নেই। আপনি আপনার কাজ করেন, আমাকে আমার মতো থাকতে দেন। এই টেনশনের মাথায় কোনো টেনশন দিবেন না আপনি আমাকে। সেটা আপনি যথার্থই বলেছেন। আমি আপনাকে কোনো টেনশন দিতে চাচ্ছি না, কিন্তু একটা অনুরোধ করব। আমরা যেহেতু এখন স্বামী স্ত্রী, আমি যতই খারাপ হই না কেন, আপনাকে মানতেই হবে আপনার পরিবারের সামনে যে আমি আপনার বউ। আর সেখান থেকে আমি আপনাকে কথা বলবো যে আপনি আপনার ভাইকে খুঁজে নিয়ে আসেন আর তার সাথে সবকিছু ঠিকঠাক করে নেন। আমি তো চলে যাব কয়েকদিন পর, তাকে এই কথাটা বুঝিয়ে বললে হয়তো সে আর ভুল বুঝতে পারবে, আর আপনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, আর আপনারা দুজনে সুখে শান্তিতে থাকতে পারবেন। সেটা নিয়ে তোকে টেনশন করতে হবে না, সেটা আমি দেখব। আমার ভাইয়ের সাথে আমি কথা বলবো, তোকে এটা নিয়ে কোনো কথা বলার দরকার নেই। তুই চুপচাপ তোর মতো থাক, আর কয়েকদিনের ভিতরে চলে যাওয়ার ব্যবস্থা কর। দেখেন, আপনার বিপরীত পক্ষ যদি জানতে পারে আজকে আপনার ভাই আপনার উপর অভিমান করে বাসা থেকে চলে গিয়েছে, সে আর কখনোই বাসায় ফিরে আসবে না, তাহলে আপনার প্রতি কি পরিমাণ অত্যাচার হবে আরো কি ভেবে দেখেছেন? আর আমি তো কয়েকদিন পর এখান থেকে চলে যাব, তাই যেভাবে আমাকে চলতে বলবে আমি সেভাবেই কিন্তু চলবো। এই কথাটা মাথায় রাখবেন। আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবো না, আর কারোর জন্য কারোর সাথে মনোমালিন্য করে থাকতে পারবো না। সেটা তো অনেক ভালো কথা, কারণ আপনি তো কয়েকদিন পর এখান থেকে চলে যাবেন, আর আমি চাই না যে আপনি কারোর সাথে মনোমালিন্য করেন আমার জন্য। আর আপনি এসব থেকে দূরে থাকেন, তাহলে ভালো হবে। আর আমাদের ফ্যামিলির পার্সোনাল ব্যাপার আমরা সমাধান করার চেষ্টা করব। কথাটা বলে মাহিন মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল। আমি ভালো করে বুঝতে পারলাম যদি মাহিনের পরিবারের কেউ জানতে পারে যে তার ভাই তাকে ছেড়ে চলে গিয়েছে, হয়তো তারা দুজন ছিল, তাদের একটি শক্তি ছিল, তাই হয়তো তেমন ভাবে অত্যাচার করতে পারে না দুজনকে। একজন অত্যাচার করলে আরেকজন পাশে দাঁড়ায়, কিন্তু এখন যদি শুনেছে আয়াত এখানে নেই, তার ভাই এখানে এখন একা, তখন তো তারা আরো সুযোগ পেয়ে যাবে। না, এইভাবে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতে হবে, এর সমাধান বের করতে হবে। কারণ যেহেতু আমাদের বিয়েটা হয়ে গিয়েছে, যতদিন না আলাদা হচ্ছি ততদিন পর্যন্ত একটু মায়া কাজ করবে আমার।